আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আমাদের আজকে বায়োলজি ১ম পত্রের সকল চিত্র একটা ক্লাসে। এটা ক্লাসটা এমন না যে অনেক কনসেপচুয়াল অনেক কিছু মানে তোমাদেরকে এখানে আমি বুঝায়ে ফেলবো, শিখায়ে ফেলবো, তোমাদেরকে অনেক কনসেপ্ট পড়াবো রাতের পর রাত ধরে, এরকম না। খুবই লিমিটেড একটা টাইমে যাবতীয় যেই ছবিগুলা মাস্ট আসেই, এগুলো এগুলো থেকে আ কম্পারেটিভ মানে বলা যায় যে কোন না কোন বোর্ডে থাকবেই। হ্যাঁ? কোন না কোন প্রশ্ন এগুলো আসছে, বারংবার আসছে। এমন সব টপিক গুলোকে নিয়ে আজকে হৃদয় ভাইয়ার বায়োলজি ১ম পত্রের সকল চিত্র একসাথে। তো আসলে আমার টার্গেট ছিল আমি কালকে এটা নিয়ে নিবো। বাট আমাদের স্টুডিও জনিত প্রবলেমে। বাট এরপরে ভাইয়ার হচ্ছে কালকে রাতে একটু শখ করে বৃষ্টির মধ্যে খেলতে গেছি। অ্যান্ড এখানে একটা ব্যথা পাইছি ভাই। আমি সারাটা দিন ধরে হাঁটুর এই যন্ত্রণায় আমি বেড থেকে উঠি নাই। আমি কালকে এভাবে ছিলাম। এভাবেই আমি এরপরে মানে কতক্ষণ পড়েছিলাম বেডের মধ্যে। এরপরে হুট করে দেখি যে তোম তোম মানে তোমাদেরকে তো ক্লাসটাও দেওয়া লাগবে। তোমাদেরও জন্য দরকার ব্যাপারটা। তখন আমার মনে হয়েছে যে ভাই আমি তাড়াতাড়ি যাই, যেয়ে ক্লাসটা নেই। আমি এখনো দাঁড়ায় আছি ১ পায়ে দাঁড়ানো। মানে আমি ২ পায়ে দাঁড়াইতে পারতেছি না। আমার একটা পা দিয়ে ওটাতে ফুল সাপোর্টটা পারতেছি না। তো যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদেরকে মানে এই জায়গাগুলো একটু তোমাদেরকে লাস্ট মুহূর্তে হেল্প করা যে ভাইয়া আমাদের এই জায়গাগুলো এট লিস্ট স্লাইডটা দেখলেও যেন তোমাদের পরবর্তীতে ইজি হয়। এট লিস্ট বুঝো যে তোমার কতটুকু লাগবে দেখে যেতে হবে। ওকে? তো ভাইয়া অনেকটা সিক একটু খালি আ দোয়া কইরো যেন তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। তোমাদের পরীক্ষাটা ভালো হইলেই হয়। সিকিউ, এমসিকিউ ক্লাস আমরা নিয়েছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেক বোর্ডেই কমন পড়বে। এখন আমরা 100% গ্যারান্টি আমরা কখনোই কোন বোর্ডকে দিতে পারি না। যদি সেন্ট্রাল একটা প্রশ্ন হইতো তাহলে আমি দিতে পারতাম, বলতে পারতাম। এখন একেক বোর্ড একেক সময় একেক রকম করে। বাট ইনশাআল্লাহ তোমরা যদি এগুলো দেখে যাও তোমাদের অনেকাংশে উপকার হবে। অনেকাংশে এবং অনেক বোর্ডে কমনও পড়বে। ১-২ টা বোর্ডে নাও পড়তে পারে। বাট অনেক বোর্ডেই কমন পড়বে। বুঝছো? এরকম অবস্থা। এই যে ভাইয়ার পকেটেও এই যে নাফা নিয়ে ঘুরতেছিলাম। ২ টা খাইছি সেই দুপুর থেকে এরকম ২ টা খাইছি। খাবো এইটা নিয়ে ঘুরতেছিলাম। বুঝছো অবস্থা? পকেটে এটা রাখা। তো এই হচ্ছে অবস্থা ব্যথা নিয়ে। তাও তোমরা যেন একটু পড়তে পারো, হ্যাঁ? একটু কাইন্ডলি আমি শুরু করে দেই। আ একটু শেয়ার দিয়ে দেই গ্রুপগুলায় তোমাদের। তাহলে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, সবাই যেন একটু জানতে পারে যে একটা ব্যাপার হচ্ছে। অনেকে হয়তো জানে না বিকজ আমি শর্ট টাইমে ডিসিশন নিয়ে আসছি তো। ওকে। তো দেখো ভাইয়া, জীববিজ্ঞান ১ম পত্রের সকল চিত্র নিয়ে আমি এটা দিব। আর তোমাদেরকে আগেই আমরা বলে দেই যে আমাদের যারা মেডিকেলের জন্য ইচ্ছুক আছো, তোমাদের জন্য আমাদের মেডিট্রুপস কোর্স। তোমরা সব ভাইয়াকে এখানে চিনো। এখানে কোনো অপরিচিত ভাইয়াই নাই। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে আ কোর্স গুলোতে তোমরা যারাই যুক্ত হতে চাও, হ্যাঁ? যুক্ত হতে চাও তোমাদের জন্য আমাদের এই মেডি মেডি ১৭০০ এটা দিলে তোমরা হচ্ছে কি পাবা? একটা ডিসকাউন্ট পাবা। ঠিক আছে? ৳১৭০০ ডিসকাউন্ট অর্থাৎ ৳৪,৩০০ য় তুমি ফুল মেডিকেল কোর্সটা কিনতে পারবা। তো এটা হচ্ছে তোমাদের জন্য প্রোমো, হ্যাঁ? তোমরা যারা ভাইয়াদের ক্লাস করেছো, তোমরা যারা আমাদের সাথে যাত্রা করবা, ৩ ভাইয়াকেই চিনো। আমাদের ক্লাস করেছো তোমরা। তো তোমাদের সাথে এটা। ওকে? অনেক ফিচার আছে এগুলো নিয়ে আমি এখন না বলি। ওকে, সো আমাদের ১ম ব্যাপার যেটা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে। আমরা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, একটু দেখো। ফ্লুইড মোজাইক মডেল অনেক সময় আসে। কোষ প্রাচীরও আসে। কোষ প্রাচীর একদম সহজ চিত্র। এটা বাচ্চাও পারে 9-10 রে আমি সেদিন পড়াইলাম। তো কোষ প্রাচীর যদি টুকটাক এসে যায় মানে ওটা দিতে পারবা। ফ্লুইড মোজাইক মডেলটা খুব কমনলি আসে। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল হলেই আমাকে আগে ১ম এ এইরকম ফসফোলিপিড দ্বিস্তর, ফসফোলিপিডের দ্বিস্তর থাকতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে। তাহলে আমরা ফসফোলিপিড দ্বিস্তর। ওকে? ফসফোলিপিড দ্বিস্তর। এরকম একটা দিব। এইভাবে। ওকে। আচ্ছা দিলাম। এটা দিতে থাকবো। এগুলো হচ্ছে একেকটা ফসফোলিপিড। এটা একটা স্তর, এটা একটা স্তর। এরপরে আমরা এখানে একটা বড় সাইজের এরকম প্রোটিন একটা দিয়ে দিব। ওকে? আমি সব লেভেলিং করে দিব। তোমাদের টেনশন করা লাগবে না।
এরকম একটা তোমার বড় প্রোটিন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি দেখো তো? হ্যাঁ, তারপরে আমরা আবার একটু ফসফোলিপিড দ্বি-স্তর এভাবে দিয়ে দিই। ঠিক আছে? ফসফোলিপিড দ্বি-স্তর। আচ্ছা, এবার আরেকটা প্রোটিন এখানে দিতে হবে। এই যে এরকম একটা প্রোটিন এখানে আরেকটা দিলাম। দেখো, দিলাম। হ্যাঁ? আচ্ছা, ফাইন। তারপরে আবার ফসফোলিপিড দ্বি-স্তর। এরকম দেই। এভাবে দিলাম। তোমরা যত সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকতে পারো তত ভালো। ওকে। এটা দেওয়ার পরে এবার আমরা একটু এরকম দিব। দেখো, এই যে, এই যে এইখানে কি এটা ফসফোলিপিড না? এই লিপিডের সাথে কিছু শর্করার চেইন দিয়ে দিব এভাবে। ঠিক আছে? এরকম চেইন দিয়ে দিলাম এই লিপিডের সাথে। আবার প্রোটিনের সাথেও শর্করার কিছু চেইন দিয়ে দিলাম। এই এরকম দিয়ে দিলাম। তাহলে দেখো লিপিডের সাথে আমার শর্করার একটা চেইন, প্রোটিনের সাথে আমার শর্করার একটা চেইন। এভাবে দিলাম। এখন এইখান থেকে তুমি দিলা, এখন ভাই আর কি কিছু করব? এখানে আমি একটু ইয়ে দিব। ঠিক আছে? একটা এরকম স্ট্রাকচার দিয়ে আমি দেখাবো। এটা হচ্ছে কোলেস্টেরল, এভাবে দিব। এদের মাঝখানে, মাঝখানে কি আছে? কোলেস্টেরল আছে। এরকম দিলাম। কোলেস্টেরল এভাবে দিলাম। ওকে, আমি এবার একটু লেবেলিংটা করে দিই। তো দেখো, এই যে জিনিসটা, এটা কি? এই যে ২ টা লেয়ার, এটা হচ্ছে ফসফোলিপিড দ্বি-স্তর। এটাকে কি বলবো ভাইয়া বলো? ফসফোলিপিড। ঠিক আছে? দেখো, ফসফোলিপিড দ্বি-স্তর। ফসফোলিপিড দ্বি-স্তর। ওকে, ফাইন। তারপরে আসো। এই যে এই লম্বা প্রোটিনটা কি? এইটাকে আমরা বলবো ভাইয়া ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, এই যে বড় প্রোটিনটা, এটাকে কি বলে? ইন্টিগ্রাল প্রোটিন। এই ছোট প্রোটিনটাকে আমরা কি বলবো? এটাকে বলি ভাইয়া পেরিফেরাল, মানে প্রান্তীয় দিকে না? এটাকে আমরা বলি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে? পেরিফেরাল প্রোটিন বলবো। ওকে, ফাইন। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, ফসফোলিপিড দ্বি-স্তর গেল। এরপরে আসো, এই যে এই শর্করার চেইন, দেখো এই শর্করাটা কি লিপিডের উপরে না? তাই এটাকে বলবা গ্লাইকোলিপিড। এটাকে কি বলবা? দেখো, একটা রিভিশন দাও সুন্দর করে। হ্যাঁ, গ্লাইকোলিপিড। কোনো না কোনো বোর্ডে এগুলো একদম কমন। আমি কমনের বাইরে কোনো জিনিস হাজাইরা পড়াবো না চিত্রের ক্ষেত্রে। ঠিক আছে? কারণ চিত্রে খুবই জায়গা যে ভাই এগুলাই ঘুরে ফিরে আসবে, সো আপনি আমার ওইভাবে বলেন। তো গ্লাইকোলিপিড। আবার যেটা প্রোটিনের সাথে, দেখো এই যে প্রোটিনের সাথে যেই শর্করাটা আছে, তাহলে কি বলবা তাকে? গ্লাইকোপ্রোটিন। তাকে কি বলবা? তাকে বলবা গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? গ্লাইকোপ্রোটিন। তাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলবো। ওকে, তাহলে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, যেটা লিপিডের সাথে যেই শর্করা তাকে কি বলবো? গ্লাইকোলিপিড। যার যে প্রোটিনের সাথে যে শর্করা তাকে বলবো, হ্যাঁ, ওকে, এটা। আচ্ছা, তারপর পেরিফেরাল প্রোটিন গেল, ইন্টিগ্রাল প্রোটিন, এইটা কি? এটাকে আমরা বলতেছি কোলেস্টেরল। এটা কি কি? এটা বলে কোলেস্টেরল থাকে এখানে। ওদের সাথে কোলেস্টেরল। ওকে, আচ্ছা। তাহলে ভাই এটা বুঝছো? ফ্লুইড মোজাইক মডেল। তুমি যদি এইভাবে করে লেবেলিং করে একটু এঁকে দিয়ে আসতে পারো, ভাইয়া তোমার এখানে আর কিছু লাগবে না। এখানে আর কিছু লাগবে না। তোমার এটাই এনাফ। ওকে, ভাই বলে দিলাম এইটাই এনাফ। তোমার আর কিছু এখান থেকে বেশি কিছু দরকার হবে না। ফ্লুইড মোজাইক মডেল আমাদের হয়ে গেছে। এটার পিডিএফটা ক্যাপশনে পেয়ে যাবা। যারা লাইভ করতেছে এটা পিডিএফ ক্যাপশনে পেয়ে যাবা। টেনশন করো না। হ্যাঁ? পিডিএফটাকে এই লাইভের ক্যাপশনে দিয়ে দেওয়া হবে। ওকে, ডান। এইটা। এবার আসো আমাদের মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া খুবই কমন। আমরা অনেক বলি, অনেক আগে থেকে আঁকছি। মাইটোকন্ড্রিয়া অনেক সময়ই চলে আসে, সরাসরি চলে আসে। মাইটোকন্ড্রিয়া নিয়ে ছবিটা এঁকে দেখাও, এই ধরনের ব্যাপারগুলো আসে ছবির ক্ষেত্রে। ওকে, তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব দেখো তো? আমরা এরকম একটা এই শেপের একটা কিছু এভাবে আঁকবো। হ্যাঁ, এরকম ডিমের মতো তোমরা এভাবে দিবা আরকি। আমি তো এখানে আমার কাছে শেপ আছে দেখে আমি একটু সুন্দর করে আঁকছি। ওকে, আচ্ছা, এটা থাকুক।
এবার দেখো এটার ভিতরে এটা তো বাইরের স্তর, এটা বাইরের স্তর, রাইট? এবার ওর ভিতরের আবরণটা এভাবে দাও। একটু এমনি প্যাঁচায় দিবা, একটু এমনি দিয়ে দিবা। ঠিক আছে? এমনি পেঁচায় দিবা। একদম একুরেট হইতে হবে এরকম না। এরকম পেঁচায় একটা গঠন দিবা। আচ্ছা, দেওয়ার পরে এখন তুমি এখানে কি দেখবা? তুমি এখানে দেখো আগে আসো আবরণ। এইটা কি হলুদ আবরণটা এটা হচ্ছে বহিস্থ আবরণ। এটাকে কি বলবা? এটাকে বলে বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ। এটা কি অন্তঃস্থ আবরণ। মানে ভিতরের আবরণ। একটা হচ্ছে বহিস্থ আবরণ, একটা হচ্ছে অন্তঃস্থ আবরণ। বহিস্থ আবরণ এবং অন্তঃস্থ আবরণ। আচ্ছা, এইটা কি এইখানে দেখো এই যে গোল এগুলা থাকবে। এটা হচ্ছে আমরা বলি কি এগুলা থাকে গোল, গোল। এটাকে বলা হয় অক্সিজোম। কি বলা হয় বলো তো? অক্সিজোম। ঠিক আছে ভাইয়া? এটাকে আমরা বলবো অক্সিজোম। আচ্ছা, এরপরে দেখো এইখানে যে ভাঁজগুলো আছে না ভিতরের আবরণের ভাঁজ, এই ভাঁজটাকে বলা হয়, এই ভাঁজটাকে কি বলে? ভাঁজটাকে বলে ক্রিস্টি। এই ভাঁজটাকে কি বলে বলো তো? এই ভাঁজটাকে বলে ক্রিস্টি। ঠিক আছে ভাইয়া? তাহলে বহিঃস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ, ভিতরের আবরণ মানে ভাঁজ এরকম ভাঁজ হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। গোল, গোল দানার মতো থাকে। এটাকে বলা হয় অক্সিজম। এটাকে কি বলে? গোল, গোল দানার মতো এটাকে বলে অক্সিজম। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস থাকে। আচ্ছা দেখো এইখানে তাদের এরকম কিছু অংশ থাকে যেখানে এটিপি তৈরি হয়। একটু এরকম দিবা, হুম? দিয়ে আকৃতি দিয়ে বুঝাবো যে এটা এখানে কি? এখানে এটিপি তৈরি হয়। এটাকে বলে এটিপি সিনথেস। এটিপি সিনথেস মানে কি? এখানে এটিপি তৈরি হবে। এখানে এটিপি গুলো তৈরি হয়। আমরা জানি মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয়। তো এই জায়গাটাতে এটিপি গুলো তৈরি হবে। ওকে, ফাইন। এই যে ওর দেখো এই বহিঃস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ। এই বহিঃস্থ আবরণ আর অন্তঃস্থ আবরণের মাঝামাঝি এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে কি বলে? এই ফাঁকা জায়গাটাকে বলে বহিঃস্থ প্রকোষ্ঠ। কি বলে? বহিঃস্থ প্রকোষ্ঠ। ঠিক আছে? এই ফাঁকা জায়গাটাকে কি বলবে? বহিঃস্থ প্রকোষ্ঠ। আর এই ভিতরেরটাকে বলে অন্তঃস্থ প্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ। মানে একটা বাইরের প্রকোষ্ঠ, এই যে এইটা বাইরের আর এই ভিতরেরটা অন্তঃপ্রকোষ্ঠ, ভিতরে। আচ্ছা, ফাইন অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বলে। এরপরে আসো এইখানে একটু তো এই ভিতরে এরকম অর্ধতরল জাতীয় পদার্থ থাকবে। এটার ভিতরে থাকবে না? এই অর্ধতরল জাতীয় বিভিন্ন এনজাইম থাকবে এইখানে। এই যে এই জায়গাটা। এটাকে কি বলে? এই যে ভিতরের এই জায়গাটা এটাকে বলে এখানে যে উপাদানগুলো থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, আর কি থাকে এখানে? ম্যাট্রিক্স বলা হলো। এরপরে ওর এখানে নিজস্ব একটা ওর ডিএনএ থাকবে। ওর কি থাকে? নিজস্ব এর মাইটোকন্ড্রিয়ার কিন্তু একটা নিজস্ব ডিএনএ থাকে। ওর নিজস্ব একটা কি থাকবে? রাইবোজোমও থাকবে। কি থাকবে? নিজস্ব ডিএনএ, নিজস্ব রাইবোজোম। এগুলা দিবা। ওকে? হ্যাঁ? সবাই দেখো একটু। আরে একজন এসে এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেছে। একদম খবর করব। ঠিক আছে? এই দেখো ভাই, আজ এরকম কথা বলবো দেখেই বুঝতেছো যে বুঝো না যে এটা কিসের ক্লাস তার আসলে বায়োলজি পড়োই নাই জীবনে, তাই না? ছেলেরা আজ এটা কমেন্ট করো না। আমি আমি মন দিয়ে পড়াচ্ছি। আমার মানে আমার দাঁড়ায় থাকতে খুবই কষ্ট হইতেছে। বাট তাও আমার মানে তোমাদের প্রতি দায়বদ্ধতা থেকে আমি আসছি। কারণ আমার নিজেরই খারাপ লাগতো যে আমি একটু এই জিনিসটা করলাম না। আমি একটু কষ্ট করে ১-১.৫ ঘন্টা টাইম দিলে এটা হয়ে যেত। আচ্ছা, যাই হোক আজ এরা কমেন্ট করো না। একটু ইয়ে দাও, হ্যাঁ? একটু ভাইয়াকে হেল্প করো। ওকে? আচ্ছা, সবাই এটা দেখছো? তাহলে এইভাবে হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ভাইয়া 5 স্টার একটা টপিক যেকোনো টাইমে আসে। মাইটোকন্ড্রিয়ার ছবিটা একটু সুন্দর করে আঁকবা। ঠিক আছে? তোমরা আমার থেকে আরো অনেকে ভালো আঁকো। কোন সমস্যা নাই। আমি বেসিক স্ট্রাকচারটা দিয়ে তোমাদেরকে মানে বুঝাই দিচ্ছি। ওকে? আচ্ছা, তারপরে আসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে দেখো ক্লোরোপ্লাস্টের কি আঁকবা? তোমাকে এটাও আসে অনেক সময়। প্লাস্টিক থেকে ক্লোরোপ্লাস্ট আঁকো, দেখাও কি আছে। ওকে। তো ক্লোরোপ্লাস্ট যখন আসবে তখনও আমরা একটু এভাবে দিব।
এটা ক্লোরোপ্লাস্ট কি দ্বিস্তরী, মানে দুইটা আবরণ। ক্লোরোপ্লাস্টে কয় আবরণ? দুই আবরণ। ওকে। এরকম দুইটা, এই দিলাম। ওকে। আচ্ছা। তো এটা হচ্ছে দ্বিস্তরী ওর আবরণ। হুম? দ্বিস্তরী আবরণ। তাহলে একটা ক্লোরোপ্লাস্টের এরকম ২ লেয়ারের আবরণ থাকে। দ্বিস্তরী আবরণ। রাইট? ওকে। দ্বিস্তরী আবরণ। এরপরে তুমি কি দিবা? আবরণ দিলা। এখন এইখানে আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম পাতলা প্লেটের মতো প্লেট দেখছো না? প্লেটের মতো একটা অংশ থাকে, এটাকে বলে থাইলাকয়েড। কি বলে? থাইলাকয়েড। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি থাইলাকয়েড। থাইলাকয়েড। ঠিক আছে? তাহলে এইরকম একটা থাইলাকয়েড আরেকটার সাথে এরকম দেখো থাইলাকয়েড গুলো একটার সাথে আরেকটা থাইলাকয়েড এভাবে যুক্ত হয়ে ওরা কি তৈরি করে? এরকম একটার উপরে একটা থাইলাকয়েড মিলে ওরা এখানে তৈরি করে গ্রানা। কি তৈরি করবে বলো? গ্রানা। তাহলে একটা থাইলাকয়েড আরেকটা থাইলাকয়েডের উপরে এরকম স্তূপ করবে। এই স্তূপটাকে আমরা কি বলবো? এই স্তূপটাকে বলবো গ্রানা। ওকে? এটা মাথায় রাখবা। গ্রানা বলা হচ্ছে। তাহলে এরকম অনেকগুলা গ্রানা হবে এখানে। ওকে? অনেকগুলো গ্রানা হবে। ঠিক। এই যে গ্রানা। ওকে? গ্রানা। তো এই যে গ্রানাগুলো একটা একটার সাথে এরকম যুক্ত থাকবে। এভাবে দিবা। যুক্ত। ওকে? এরা কানেক্টেড এভাবে আছে। ফাইন। এবার এই জায়গায় ওদের এরকম ইয়ে থাকে। এটা তরল, এই যে অর্ধতরল পদার্থ, এই যে এরকম, হ্যাঁ? যেখানে বিভিন্ন এনজাইম-টেনজাইম সবকিছু থাকে। এই জিনিসটা কি? এই যে জিনিসটা অর্ধতরল জাতীয় পদার্থ, এটাকে বলা হয় স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। ওকে? এটাকে কি বলবে? স্ট্রোমা বলবে। এই অর্ধতরল জাতীয় পদার্থটাকে আমরা স্ট্রোমা বলব। ওকে। আচ্ছা। এরপরে আসো, তোমার এইখান থেকে থাইলাকয়েড, গ্রানা, স্ট্রোমা এই ৩ টা মাস্ট। এবার এই যে শাখাগুলো যে যুক্ত করছে, গ্রানাগুলোকে যে যুক্ত করছে, তাদেরকে আমরা কি বলব? এই তাদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। ওকে? স্ট্রোমা ল্যামেলি। ওকে? এইটুকু। তাহলে স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা, গ্রানা এই ব্যাপার। এখন এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যেও না কি থাকে জানো? রাইবোজোম থাকে। ক্লোরোপ্লাস্টের ভিতরেও কি থাকে ভাইয়া বলো? রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের ভিতরে রাইবোজোম থাকে। আচ্ছা, ফাইন। এরপরে তোমার এই যে এইখানে দেখো রাইবোজোম আছে। এই জায়গায় ওর নিজস্ব একটা ডিএনএ কি থাকে? ওর নিজস্ব ডিএনএ আছে। ওর নিজস্ব ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে। নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে। আর বাকি যেগুলা বলার সেগুলা তো ভাইয়া বলেই দিলাম। যে থাইলাকয়েড, তারপরে সবগুলা থাইলাকয়েড মিলে তোমার হচ্ছে কি? এই যে গ্রানা। সবগুলো থাইলাকয়েড মিলে তোমার এখানে কি আছে? গ্রানা আছে। ওকে? ওকে। আচ্ছা। গেল? তাহলে ক্লোরোপ্লাস্ট, হুম? সবাই এটা বুঝছো? ওকে। সবাই? আচ্ছা। এবার আমরা আসি, তাহলে ক্লোরোপ্লাস্ট হয়ে গেছে আমাদের। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টটা খুবই আসে। এটা ভাইয়া বলে মনে রাখবা। এটা হচ্ছে, এটাও 5 স্টার একটা ডায়াগ্রাম, হ্যাঁ? 5 স্টার একটা ডায়াগ্রাম মাস্ট লাগবে, মাস্ট লাগবে। আচ্ছা, তারপরে আসি আমরা ডিএনএ। এবার আমরা কি জানবো? ওকে, তোমরা সবাই তুলছো? ওকে। দেখো ডিএনএ। তাহলে ডিএনএ
ছবিটা কি আঁকবা? অনেক সময় ডিএনএ এর গঠন ব্যাখ্যা করতে বলে। এটা আমি তোমাদেরকে সিকিউ ক্লাসে দেখাইছি। ডিএনএ এর ওই যে ওয়াটসন ক্রিকের মডেলটা, এটা থাকে, দৈর্ঘ্য কত, এই কত, এগুলা দিয়ে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে? এখন যখন তোমাকে ওই একটা একটু মডেলটার ব্যাখ্যা করতে বলল, তুমি লিখলা। লিখার পার্ট লিখলা। তখন তোমাকে একটা মানে ভৌত গঠন, মানে একটা ডিএনএ এর ব্যাপারটা কেমন হবে? দেখতে কেমন হবে? এই জিনিসটা তোমাদের প্রায়ই আসে। হ্যাঁ? এই জিনিসটা তোমাদের প্রায়ই আসে। আচ্ছা দেখো, তো ডিএনএ এর মধ্যে আমাদের এই জায়গাটা, এই এরকম। আমি একটু ছোট, তোমরা খাতায় মানে খাতার মধ্যে তোমরা একটু বড় করে আঁকবা। আমি বোর্ডের তুলনায় একটু ছোট। ওকে। তো এভাবে দিবা। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা আমি এমনি রাখলাম আপাতত। এখন দেওয়ার পরে তোমরা এভাবে একটু দিতে পারো। একটু ওই যে বড় করে এভাবে অনেকে দেয়। হ্যাঁ? এভাবেও দিতে পারো। এটা। ওকে। তো এখন এই জায়গায় আমরা দেওয়ার পরে কি করব এখানে? ওদের তো এই যে হাইড্রোজেন বন্ড থাকে না? এরকম ওদের মাঝখানে এগুলো দিব। তো এখানে তুমি দেখাবা যে ধরো এখানে অ্যাডেনিন আছে আর এখানে কি আছে? থায়ামিন আছে। এই অ্যাডেনিন থায়ামিনের মধ্যে কয়টা বন্ড? আমরা জানি ২ টা বন্ড। আবার ধরো গুয়ানিন আছে আর এখানে সাইটোসিন আছে। তাহলে ওদের মধ্যে কয়টা বন্ড? এরকম ৩ টা। ওকে। আবার থায়ামিন আছে, অ্যাডেনিন আছে। তাহলে ওদের মধ্যে ২ টা বন্ড। এভাবে করে এরা থাকে। আচ্ছা, সেইম এভাবে ওইখানেও দেখাইতে পারো অ্যাডেনিন, থায়ামিন, ডাবল বন্ড, গুয়ানিন, সাইটোসিন, ট্রিপল বন্ড, হ্যাঁ? সাইটোসিন, গুয়ানিন, ট্রিপল বন্ড এভাবে করে তুমি দেখাইতে পারো। ওকে। আচ্ছা, এভাবে দিলা। এখন মেইন জিনিস যে তুমি এটা দেখানোর জন্য দিলা যে আচ্ছা এইভাবে ভাইয়া থাকে। কারণ একেকটা প্যাচে ডিএনএ এর একটা প্যাচ মানে এইটা একটা প্যাচ। এখান থেকে শুরু করে এতটুকু। এতটুকু কি একটা প্যাচ, রাইট? এতটুকু একটা প্যাচ। এই প্যাচের দৈর্ঘ্য কত? এই পুরা প্যাচটা এখান থেকে এইখানে একটা প্যাচের দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া আমরা বলি কত? ৩৪ অ্যাংস্ট্রম। কত বলে? ৩৪ অ্যাংস্ট্রম। তো ৩৪ অ্যাংস্ট্রম তাহলে এইখানে কয়টা নিউক্লিওটাইড জোড়া থাকে? নিউক্লিওটাইড জোড়া, নিউক্লিওটাইড জোড়া কয়টা থাকবে বলো? নিউক্লিওটাইড জোড়া থাকবে ভাইয়া ১০ জোড়া। কয়টা? ১০ জোড়া নিউক্লিওটাইড থাকবে। ওকে? তাহলে কি? ১০ জোড়া নিউক্লিওটাইড থাকে। এটা মাথায় রাখবা। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবাই বুঝছো? হ্যাঁ? আচ্ছা। এখন তাহলে এই যে নিউক্লিওটাইড জোড়া ১০ তাহলে প্রতিটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? ৩৪ অ্যাংস্ট্রমকে ১০ দিয়ে ভাগ করো ৩.৪ অ্যাংস্ট্রম। কত? ৩.৪ অ্যাংস্ট্রম হবে। তাহলে প্রতিটা নিউক্লিওটাইড মানে আমি দৈর্ঘ্য কত? ৩.৪ অ্যাংস্ট্রম। যদি বলে ব্যাস কত এদের? এদের ব্যাস তখন আবার লিখবা কত? এটা হচ্ছে ২০ অ্যাংস্ট্রম। ওদের ব্যাসটা কত? হ্যাঁ ২০ অ্যাংস্ট্রম। তো এগুলো নিয়ে আরো অনেক কথা অ্যাডেনিন থায়ামিনের ডাবল বন্ড, ২ টা হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিনের ৩ টা হাইড্রোজেন বন্ড এই ব্যাপারগুলো থাকে। ওকে? ভাইয়া? হ্যাঁ? আচ্ছা। এখন তাহলে আমরা মোটামুটি এটাও হয়ে গেছে। ভাইয়া ডিএনএ এর এইভাবে গঠনটা শিখে নিবা। ডিএনএ এর গঠন হয়ে গেছে। আচ্ছা একটা বড় চ্যাপ্টার আমাদের শেষ। বড় চ্যাপ্টারের একটা ঝামেলা আমাদের শেষ। এখন আসো মাইটোসিস। কি জানবো এখন? আমরা মাইটোসিসটা নিয়ে। আচ্ছা, তো মাইটোসিসে কমনলি আমাদের কোন ধাপগুলো আসে জানো? কমনলি কোন ধাপ আসে? আমাদের ৩ টা ধাপ খুব কমনলি আসে। একটা হচ্ছে মেটাফেজ। একটা কি? মেটাফেজ। আচ্ছা। তো মেটাফেজে আমরা কি দেখব বলো? মেটাফেজে আমরা কি দেখি? মেটাফেজে কিভাবে আঁকবা? তো আমি ধরো একটা কোষের এরকম দিলাম। হ্যাঁ? তো মেটাফেজ আচ্ছা দেখো। তো মেটাফেজে এরকম এই। এটা হচ্ছে স্পিন্ডল তন্তুগুলা দিলাম, হ্যাঁ? একটা মেটাফেজে কি হয় আমি এটা দেখাচ্ছি। আচ্ছা। স্পিন্ডল তন্তুগুলো দিলাম। এখন এখানে কি দিবাম? একদম বিষুবীয় অঞ্চল বরাবর মানে কেন্দ্রীয় অঞ্চল বরাবর ওর কি থাকে? ক্রোমোজোম গুলো থাকে। তাহলে এই জায়গায় দেখো। এই যে এই জায়গায় তোমার হচ্ছে ক্রোমোজোমটা থাকে। হুম? এই জায়গায় হচ্ছে ক্রোমোজোম গুলো থাকে। এই যে। একদম কেন্দ্রে ক্রোমোজোম গুলা সবচেয়ে খাটো ও মোটা হবে। কি হবে? ক্রোমোজোম গুলা ভাইয়া সবচেয়ে খাটো ও মোটা হবে। ওকে? ক্রোমোজোম কেমন হবে বলো?
খাটো ও মোটা হবে। এই ধাপে মেটাফেজ ধাপের এই যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করলো, এই অবস্থানটাকে কি বলে? মেটাকাইনেসিস। এই অবস্থানটাকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস। ওকে, তাহলে মেটাফেজে এই জিনিসগুলা, কথাগুলা তো বুঝলা, ওগুলা তো লিখতে পারবা। আমি ছবি আঁকার ব্যাপারটা দেখাচ্ছি। তাহলে এইভাবে করে তখন মেটাফেজের ছবিটা আঁকবা। ঠিক আছে ভাইয়া? তাহলে মেটাফেজে সুপার কয়েলিং হয়, ক্রোমোজোমগুলো একদম সংকুচিত হয়ে একদম মোটা দেখায়। এবং মনে রাখবা, এই যে মেটাফেজ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা এরা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। এই যে ভাইয়া কথাগুলো বললাম, এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, মানে ৩-৪ লাইনে এভাবে করে লিখবা। আর ছবিটা সুন্দর করে আঁকবা, ছবিটা সুন্দর করে আঁকবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এরপরে কমনলি আরেকটা যেটা আসে, মেটাফেজ অ্যানাফেজও আসে। কি আসে? বল। অ্যানাফেজটা আসে। তো আমরা দেখি অ্যানাফেজে কি। অ্যানাফেজের জন্য আমরা এরকম একটা দিলাম। অ্যানাফেজে কি হয় আমরা একটু দেখি। তো এইখানে এসে মূলত এই যে ইয়েগুলা যে থাকে, এই যে ধরো তোমার স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তুগুলা থাকবে। এখন এখানে ঘটনা কি ঘটে? এই যে ক্রোমোজোমগুলা এতক্ষণ মাঝখানে ছিল না? এই যে ক্রোমোজোমগুলা, এদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। তো ভাগ হয়ে গেলে এরা ২ পাশে চলে যাচ্ছে। তো ২ পাশে যখন যেতে থাকে, তখন দেখো এদের ক্রোমোজোমগুলো এরকম ২ পাশে যেতে থাকে। এই যে ক্রোমোজোমগুলা ২ পাশে যেতে থাকে। ঠিক আছে? এই যে ২ পাশে দেখো ক্রোমোজোম মাঝখানে ছিল, মেটাফেজে মাঝখানে ছিল। এইখানে দেখো ওরা এসে একদম ২ পাশে চলে যাচ্ছে। ওকে? এই, আচ্ছা। তো এইভাবে যাচ্ছে। ২ পাশে, এই পাশেও তুমি সেইম একটু দেখায় দাও। ভি আকৃতির। এখন ক্রোমোজোম গুলা যখন যায়, এরা ভি, এল, ঠিক আছে? এইরকম আকৃতি হয়। জে, ঠিক আছে? এই জে আকৃতির এইভাবে হয়ে থাকে। তো এই যে ক্রোমোজোম গুলা পৃথক হচ্ছে, তার মানে ওরা কি মেরুমুখী চলন। মেরুর দিকে চলে গেল। এতক্ষণ ছিল মাঝখানে, এরপরে এরা ২ জন ভাগ হয়ে ২ পাশে চলে গেল। এখন যাওয়ার টাইমে তারা কি হইল? তারা এই যে ভি, এল, জে, আই ক্রোমোজোম। তার মানে কি? ওই যে আমরা এগুলা পড়েছি, ভি তে মেটাসেন্ট্রিক, এল তে সাবমেটা, জে তে অ্যাক্রোসেন্ট্রিক, আই তে টেলোসেন্ট্রিক। রাইট? এইটুকু। আচ্ছা, তারপরে আসো এনাফেজের পরে কি? টেলোফেজ। আচ্ছা, টেলোফেজে কি দেখবা? টেলোফেজে হচ্ছে ভাইয়া আমাদের কমন, দেখো এইরকম। আচ্ছা, এখানে এসে তোমার কি বলে? ইয়েগুলা একদম বিলুপ্ত হয়ে যাবে। এই স্পিন্ডল তন্তু এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। মানে পুরোপুরি আবার একটা নতুন ২ টা কোষ তৈরি হবে। তো দেখো এই জায়গায় এসে এরকম নিউক্লিয়াসের ২ টা নিউক্লিয়াস আলাদা হয়ে গেল। ওকে? এদের মধ্যে নিউক্লিওলাস, ক্রোমাটিন এগুলো আছে। হ্যাঁ? একদম এরকম। মানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দার পুনরাবির্ভাব ঘটছে। এরা আবার ফিরে আসছে। এবং ক্রোমোজোমে কি হয় তখন? জলযোজন হয়। ক্রোমোজোমে পানি ঢোকে। ক্রোমোজোমগুলো পাতলা হয়ে যায়। হ্যাঁ? চিকন সুতার মতো হয়ে যায়। এই যে এরকম চিকন সুতার মতো হয়ে যায়। তো এই যে ২ টা নিউক্লিয়াস আলাদা হয়ে গেল। টেলোফেজে মূলত হয় কি? নিউক্লিয়াস ২ টা আলাদা হয়ে যায়। ওকে? এবং আস্তে, আস্তে ওদের মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হবে। পরবর্তীতে কি হবে? এখানে একটা কোষ প্লেট তৈরি হবে। হয়ে ২ টা পৃথক হয়ে যাবে। তো আমার টেলোফেজ সর্বশেষ ধাপে এসে আমার কি হয়? ওরা পৃথক হয়ে যায়। এটা হচ্ছে আমার মেইন ব্যাপার, যে ওরা পৃথক হয়ে যায়। পৃথক হয়ে ওরা ২ জন ২ পাশে চলে যাবে। পৃথক হয়ে ওরা ২ জন ২ পাশে চলে যাবে। ওকে? তাহলে এইটা হচ্ছে আমাদের মাইটোসিস এর মধ্যে এই ৩ টা খুব কমনলি আসে। এই ৩ টা কি? খুবই কমনলি আসবে। তো তোমাদেরকে একটু পড়ার টাইমে এইটার একটু মাথায় রাখতে হবে। ওকে? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা। ভাইকে একটু জানাও কোন প্রবলেম থাকলে তোমাদের। ওকে। সো আমাদের মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়ে গেছে। এখন দেখো মায়োসিস থেকে কি আসে? কমনলি আমাদের মায়োসিস থেকে ২ টা ছবি খুব কমনলি আসে। যেগুলো আমি একদম কমনলি, সেটা হচ্ছে কি? তোমাদের জাইগোটিন এবং প্যাকাইটিন। জাইগোটিন এবং প্যাকাইটিন। এটা। এই ২ টা হচ্ছে আমাদের খুব কমন। তো আমরা চলো একটু দেখে নেই কি দেখব এখানে। আসো। জাইগোটিনে এসে আমার কি হয়? জাইগোটিনে জাইগো মানে কি? জাইগোট।
মানে জোড়া। জাইগোট কি 2 এর না? হ্যাঁ? শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট হয়। তাহলে জাইগোটিন মানে জোড়া। এখানে জোড়া বাঁধবে। ক্রোমোজোম গুলো কি হয়? ভাইয়া জোড়া বাঁধে এরকম। ওকে? ক্রোমোজোম গুলা এরকম জোড়া বাঁধে। ওকে, এটা গেল। তারপরে A, A এখান থেকে A, A ঠিক আছে? হ্যাঁ? তাহলে জাইগোটিনে আমরা কি দেখলাম বলো? জাইগোটিনে আমরা দেখলাম আরে কিরে জোড়া বাঁধতেছে। কি সুন্দর জোড়া। হ্যাঁ? কি সুন্দর জোড়া বাঁধতেছে। হ্যাঁ? এই যে জাইগোটের মতো এরকম করে জোড়া বাঁধতেছে। আচ্ছা ভালো। ভেরি গুড। জাইগোটিন। তাহলে এই জোড়াটাকে আমরা কি বলি? এই জোড়াটাকে বলা হয় তোমার বাইভ্যালেন্ট। আমরা কি বলি এই জোড়াটাকে? বলো বাইভ্যালেন্ট। আর এই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিন্যাপসিস। জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় কি? সিন্যাপসিস। হ্যাঁ? সিন্যাপসিস। ওকে। আচ্ছা প্রক্রিয়াটাকে সিন্যাপসিস। এখন আসো প্যাকাইটিন এখানে কি হবে? আচ্ছা আমরা আসি প্যাকাইটিন, জাইগোটিনের পরের ধাপ প্যাকাইটিন খুবই ইম্পোর্টেন্ট। অনেক আসে প্রশ্ন এখান থেকে। ঠিক আছে? মানে প্যাকাইটিনটা অনেকবার তুলে দেয় তোমাদের সামনে। আচ্ছা দেখো, প্যাকাইটিনে আমরা একটু দেখি এই জায়গায় এই ক্রোমোজোম গুলা না এরকম ক্রোমাটিড ভাগ হয়ে যায়। ক্রোমোজোম গুলা এরকম ধরো এই যে এইখানে যেটা দেখতেছো এই যে ২ পাশে ২ টা বাহু এরা ভাগ হয়ে যাবে। তো এই যে বাহুগুলা যে ভাগ হয়ে ১ টা থেকে ২ টা হয়ে গেল। এগুলাকে বলা হয় ক্রোমাটিড। তাহলে এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। ওকে? ফাইন। আর এই পাশে আরেকটা দেখো। এদিক থেকে আরেকটা দিয়ে দেখাই যে এই এভাবে এইখানে এই হলুদের একটা ক্রোমাটিড, এই, এই। আচ্ছা। এখন তুমি দেখো এই যে এই পাশে সবুজের ২ টা ক্রোমাটিড আর এই হলুদের ২ টা ক্রোমাটিড এরা মিলে একসাথে এখানে কি তৈরি করবে? এদেরকে একসাথে বলা হয় টেট্রাড। এদেরকে একসাথে কি বলা হয় বলো তো ভাইয়া? টেট্রাড বলা হয়। আর এই যে এইখানে তুমি একটা গঠন দেখতে পারতেছো না? এক্স আকৃতির একটা গঠন। এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। কি বলা হয় বলো? ভাইয়া কায়াজমা। ঠিক আছে? এটাকে কি বলে? কায়াজমা বলে। এটাকে বলে টেট্রাড। একসাথে ৪ টা ক্রোমাটিডকে এই জায়গায় কি বলে? টেট্রাড বলে। আচ্ছা, এই যে কায়াজমা এইখানে কি ঘটে? এইখানে ভাইয়া ক্রসিং ওভার ঘটে। জিনের আদান-প্রদান ঘটে। ক্রসিং ওভার। এখানে কি ঘটবে? ক্রসিং ওভার। ঠিক আছে? এইটা ক্রসিং ওভার বলা হয়। তো ক্রসিং ওভার কায়াজমার এই স্ট্রাকচারে ক্রসিং ওভার হয়, জিনের আদান-প্রদানটা হয়ে যায়। আর এটাকে বলে টেট্রাড। এটাকে কি বলে? টেট্রাড। ওকে, বুঝা গেল? একটা চিত্রে বেশি টাইম লাগাবা না। একটা চিত্রে যতক্ষণ লাগে মানে এই দেখো ইজি। একবার প্র্যাকটিস করে ফেললে এগুলা ইজি। তো তুমি মোটামুটি কমন জিনিসগুলা পারতে হবে যে এটা কি, কিভাবে আঁকবো, একটু প্র্যাকটিস করব কম টাইমে একটু দেখে যাব এটা। ওকে। তো এবার আমরা যাব হচ্ছে টি2 ভাইরাস। ঠিক আছে? টি2 ভাইরাস। আচ্ছা টি2 ভাইরাসে দেখো এটা খুবই কমন, অনেক আসে টি2 ভাইরাস। ঠিক আছে? টি2 ভাইরাসের গঠনটা তোমাদেরকে দেয়। তো টি2 ভাইরাসে আমরা একটা ষড়ভুজ আকৃতির মাথা আঁকবো। কি আঁকবো? ষড়ভুজ আকৃতির মাথা। ঠিক আছে? ওকে। এটা আরেকটু ছোট করি। এই ষড়ভুজ আকৃতির একটা মাথা দিই। ঠিক আছে? ওকে। কত টাইম দিবা সেটা ডিপেন্ড করতেছে ওইটাতে কত নাম্বার। কারণ ৩ নাম্বারের একটা ৪ নাম্বারের একটা প্রশ্নে সেখানে তো তুমি একটা চিত্রের জন্য ৫ মিনিট রাখতেই পারো। রাখতে পারো না? ৫ মিনিট একটু সুন্দর করে চিত্র আঁকবা। কারণ চিত্র আঁকলে ওইখানে মনে করো হাফ নাম্বার পেয়ে গেছো। আর বাকিটা লিখবা। বাকি ৫ মিনিট লিখবা। একটা ঘয়ের জন্য তো আমরা ১০ মিনিট রাখতেই পারি। পারি না? ১০ মিনিট রাখি না আমরা? ঘ নাম্বারের একটা প্রশ্ন আরো বেশিও রাখি অনেক সময়। তো এটা তো ইজিলি পারবা। ওকে। সো যাই হোক তারপরে এটা হচ্ছে মাথা, ষড়ভুজ আকৃতির মাথা। তারপরে আমরা এভাবে যাবো। এই যাও
এরকম একটা বেজ দিলাম। আচ্ছা না, যদি এরকম একটা বেজ। ওকে। এই বেইজের নিচে এরকম কাটা থাকবে। বেজের নিচে এটা হচ্ছে বেজ প্লেট, বেজের নিচে একটা কাটা থাকবে এরকম। এই কাটাগুলোকে কি বলে? স্পাইক। কাটাগুলোকে কি বলবে? স্পাইক। আচ্ছা, আর এটাকে কি বলবো? এটাকে বলবো বেজ প্লেট। এই যে বেজ মানে ভিত্তি, বেজ প্লেট, বেজ প্লেট। ঠিক আছে? আচ্ছা, এরপর এইখানে কি থাকবে? স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু। এই স্পর্শক তন্তু থাকবে। এগুলাকে কি বলবো? এগুলাকে বলবো স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু। এটাকে কি বলবো? স্পর্শক তন্তু। স্পর্শক। ঠিক আছে? স্পর্শক তন্তু। আচ্ছা, গেল। স্পর্শক তন্তু এটা হচ্ছে বেজ প্লেট। নিচের কাঁটাগুলোকে বলা হচ্ছে স্পাইক। নিচের কাঁটাগুলোকে বলা হচ্ছে কি? স্পাইক। ঠিক আছে? এই স্পাইক, স্পর্শক তন্তু, বেজ প্লেট এটা হচ্ছে লেজ আর এইদিকে হচ্ছে কলার। এদিকে কি? কলার। এটাকে কি বলে? কলার। এটা হচ্ছে ডিএনএ, ওর ভিতরে থাকা ডিএনএ। এটা হচ্ছে ওর মাথা, মাথা এই। ওকে, ফাইন। আর এটা তো লেজ। এটা লেজ, এটা মাথা, এটা হচ্ছে ওর ভিতরে থাকা ডিএনএ। কলার বলে এই অংশটাকে। তাহলে তোমাকে যখন আসবে তুমি যদি এইভাবে চিত্রটা এঁকে দিতে পারো, তোমার এর এখানে আর কিছু লাগবে না। ঠিক আছে? এখানে আর কিছু দরকার হবে না। ওকে? দেখো সবাই, হ্যাঁ? এই এটা কিন্তু খুবই আসে। টি2 ভাইরাস তোমাদের আসবেই আসবে। মানে টি2 ভাইরাস আসে না, এটা মানে খুব রেয়ার একটা ঘটনা। টি2 ভাইরাস আসে না। ওকে? ওকে। লাইটিক চক্র। হ্যাঁ? দেখো, এবার আমরা জানবো হচ্ছে লাইটিক চক্র নিয়ে। তো লাইটিক চক্রে আমরা কি শিখব? খেয়াল করো। লাইটিক চক্রে আমরা কি শিখব? কতটুকু জানবো? আচ্ছা, লাইটিক চক্র কি? মানে একটা ভাইরাস, এই যে ভাইরাসগুলোর সংখ্যা বাড়ায়। ভাইরাসগুলো কি হয়? তার সংখ্যাটা বাড়ায় লাইটিক চক্রের মাধ্যমে। লাইটিক চক্রের মাধ্যমে দেখো তার সংখ্যা বাড়াচ্ছে। তো আমি এরকম দেখি। একটা ভাইরাস সে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে। সে কি করে বলো তো? সে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে, হ্যাঁ? একটা ভাইরাস সে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে তার ভাইরাসের সংখ্যা বাড়ায়। ভাইরাসের সংখ্যা বাড়ায়। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো, তো এখন এই জিনিসটা, এই যে এটা। তো দেখো এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা কি করলো? এই ব্যাকটেরিয়ার সাথে এসে সংযুক্ত হলো। সংযুক্ত হলো। হ্যাঁ? এই ভাইরাসের ভিতরে কি আছে? টি2 ভাইরাস, ওর ভিতরে ডিএনএ আছে। আচ্ছা, ও এখন কি করবে? তার পরের ধাপে দেখো, ও এই জায়গায় এসে ও এই ভাইরাসটা তার ডিএনএটাকে ওর ভিতরে দিয়ে দেবে। কি করবে? ওর ডিএনএটাকে ওর ভিতরে প্রবেশ করায়। ওকে। আমরা দেখি এই এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা। ঠিক আছে? এখন এইখানে কি ঢুকে গেল বলো তো? এই যে ভাইরাসের ডিএনএ। ভাইরাসের ডিএনএ ঢুকে গেছে। এবার দেখো, এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে কম্বাইন্ড হয়ে ও কি করবে? ওর সংখ্যা বাড়াবে। এই ভাইরাসের ডিএনএ এর সংখ্যা বাড়বে। এটাকে বলে অনুলিপন। কি ধাপ? অনুলিপন ধাপ। সে কি করবে? এই ভাইরাসটা তার ডিএনএ মানে এর যে ডিএনএ, এই ডিএনএটাকে এবার সংখ্যা বাড়াবে এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাহায্যে। আমরা দেখি পরের ধাপে কি হচ্ছে। তো দেখো এইখানে যেটা ঘটবে, এই যে দেখো ভাইরাসের ডিএনএ। এগুলো হচ্ছে ভাইরাসের ডিএনএ।
এই ভাইরাসের ডিএনএ এর অনুলিপন মানে অনেকগুলা হইছে। এরকম অনেকগুলা ভাইরাসের ডিএনএ। অনেকগুলা সে সংখ্যা বাড়াইলো ভাইরাসের ডিএনএ। আচ্ছা। সংখ্যা বাড়ালো এটাকে বলে অনুলিপন। এটাকে কি বলে? অনুলিপন। আচ্ছা। তারপরে আসো এই, এই জায়গায় এসে সে কি করবে? দেখো, এখানে এই ডিএনএ গুলার ভিতরে থাকা এরা মিলে এদের সাথে এই যে ওদের চারপাশে প্রোটিন আবরণ আসবে, এসে ওরা আস্তে, আস্তে জড়ো হবে। এরা আস্তে, আস্তে এখানে কি হবে? এই যে প্রোটিন আবরণগুলা এখানে এসে ওরা জড়ো হবে। এরা আস্তে, আস্তে এই জায়গায় এসে জড়ো হবে। হ্যাঁ? এরা এইখানে জড়ো হবে। তো জড়ো হইল। হওয়ার পরে এরপরে হওয়ার পরে এবার ওরা এইখান থেকে এই ব্যাকটেরিয়ার প্রাচীরকে নষ্ট করে তারা বের হয়ে যাবে। তাহলে এইখান থেকে এই ভাইরাসগুলো এবার কি হবে? এই ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে নষ্ট করে এই ভাইরাসগুলো এইখান থেকে বের হবে। এই যে, এই ভাইরাসগুলো এবার এইখান থেকে বের হবে। ঠিক আছে? এই যে। ওকে? এই। তাহলে এইখান থেকে ওরা বের হয়ে যাবে। তাহলে এখানে লাইটিক চক্রে কি ঘটলো? ভাইয়া ও লাইসিস করছে। লাইসিস মানে কি? ভেঙে ফেলা। লাইসিস মানে কি? একটা কিছু ভেঙে ফেলা, ধ্বংস হয়ে যাওয়া। তাহলে ও কি করলো? এই ব্যাকটেরিয়াটাকে ভেঙে ও এই ভাইরাসগুলা তার সংখ্যা বাড়ায়। এইটাকে বলে লাইটিক চক্র। তো তোমাদের যখন পরীক্ষায় আসে, ভাইয়া লাইটিক চক্রটাকে খুবই গুরুত্ব দিবা। ইউজুয়ালি এটা ঘ নাম্বারে সৃজনশীলের এই ঘ নাম্বারে এটা বেশি আসে। সৃজনশীলের ঘ নাম্বারে লাইটিক চক্র আসবেই আসবে। কোন না কোন বোর্ডে আসবে। এটা লিখে রাখো, ভাই আসবে। তখন তুমি একটু সুন্দর করে এই ধাপগুলো ৫ টা ধাপ যদি তুমি সুন্দর করে এঁকে মানে ব্যাকটেরিয়াকে দেখায়। আমি এখানে আসলে এত সুন্দর শেপে আমি যাই নাই। টাইম লাগবে শুধু সুন্দর করতে গিয়ে মানে এত। কিন্তু তোমরা তো বুঝবা। মানে মেইন ডায়াগ্রাম বুঝবা। এখন আয়তক্ষেত্রর জায়গায় বর্গ হয়ে গেলে দুঃখিত। ঠিক আছে? বিকজ এখানে আমার এত টাইম নাই। আমি তোমাদেরকে তোমাদের যেন বুঝাটা হয়ে যায়। মানে এই জায়গায় টাইমটা ওয়েস্ট না করি। হ্যাঁ? সুন্দর করতে গেলে তো অনেক সুন্দরই করা যাবে। ওকে, সবাই এতটুকু দেখছো ভাইয়া? দেখো। ওকে। এগুলা কারা? এই কয়েকজন খুব বাজে কমেন্ট করতেছো। তোমাদেরকে এখানে ব্যান করে দেওয়া উচিত। খুব বাজে। তোমরা কমেন্ট বক্সটাকে নিজেদের ইনবক্স বানায় ফেলছো। ওকে। ভাই C3 C4 C3 C4 তো আমি গত মানে সিকিউ ক্লাসে দেখায় দিছি। C3 C4 তো ডায়াগ্রাম মানে ডায়াগ্রাম বলতে কি? মানে ডায়াগ্রাম না ওটা একটা চক্র। ওই চক্র তো তুমি এমনিই শিখবা। মানে চক্র তো ছবির মধ্যে না। আমি আজকে ছবি জাতীয় জিনিসগুলা। ওটা চক্র। ওটা তোমার ব্যাখ্যা আছে ক্লাসের মধ্যে বহুত পড়ানো হইছে। তোমরা ওয়ান শট ক্লাস যাও, দেখো, দেখে আসো। ওকে। এবার আসো ব্যাকটেরিয়ার গঠন। কি বলছি? ব্যাকটেরিয়ার গঠন। ভেরি ইম্পোর্টেন্ট। অনেক কমনলি আসে। দেখো, ব্যাকটেরিয়ার গঠনে আমরা কি বলব? ব্যাকটেরিয়ার গঠনে এভাবে আমি এরকম এটা দিই। ওকে। তারপরে এইটা একটু দিয়ে দিই আরেকটু বড় হবে। ওকে। তো এখানে দেখো আমরা একটা ব্যাকটেরিয়ার কি দিব? ঠিক আছে? আচ্ছা, ধরো আমি এই ব্যাকটেরিয়া এটা হচ্ছে ওর কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। ঠিক আছে? কোষ ঝিল্লি। এটা হচ্ছে তার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কিন্তু কোষ প্রাচীর থাকে যেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। কি দিয়ে? পেপটিডোগ্লাইকান। আচ্ছা, এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। এইদিকে দেখো এটা কি? এটা হচ্ছে একটা কাঁটা।
এটা কি? এটা একটা কাঁটা। কাঁটার মতো। এটাকে কি বলে? এই যে কাঁটার মতো, এটাকে কি বলে বলো? এটাকে বলা হয় পিলি। এটাকে কি বলা হয়? পিলি। ওকে, ফাইন। পিলি বলা হচ্ছে। তারপরে এদিকে দেখো। এটা কি? এদিক থেকে এরকম সুতার মতো ফ্লাজেলা বের হয়। আমি এভাবে দেই। ঠিক আছে? এটাকে কি বলে? ফ্লাজেলা। ফ্লাজেলা। ওকে? ফ্লাজেলা। ফ্লাজেলা থাকবে। এইখানে ওর এই যে কোষঝিল্লির ভিতরের দিকে একটু ভাঁজের মতো হয়ে থাকে। হ্যাঁ? এই ভাঁজটাকে বলা হয় মেসোজোম। এই ভাঁজটাকে কি বলা হয়? মেসোজোম। ওকে? এটাকে আমরা কি বলবো? মেসোজোম বলবো। তাহলে পিলি, মেসোজোম, ফ্লাজেলা, কোষঝিল্লি, কোষপ্রাচীর। আচ্ছা, ফাইন। এরপরে দেখো এই জায়গায় তোমার ওর নিজস্ব কি থাকে? এরকম তোমার হচ্ছে ক্রোমোজোম থাকে। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এইদিকে ওর একটা প্লাজমিড দিবা, গোলাকার ডিএনএ। ঠিক আছে? এটা কি? প্লাজমিড। দাও। প্লাজমিড। একটা গোল ডিএনএ, অতিরিক্ত ডিএনএ। প্লাজমিড বলে। আচ্ছা, দিলা। এরপরে এইখানে তুমি হচ্ছে ওর রাইবোজোম, রাইবোজোম থাকে। হ্যাঁ? রাইবোজোমটা দেখায় দাও। ব্যাকটেরিয়াতে কিন্তু নিজস্ব রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার নিজস্ব রাইবোজোম থাকে। ওকে? নিজস্ব রাইবোজোম থাকে। এইখানে ওর খাদ্য জমা করার একটা অংশ থাকে। এটাকে বলে ভলিউটিন। কি বলে এটাকে? বলো ভলিউটিন। ভলিউটিন। ঠিক আছে? এটাকে আমরা বলি ভলিউটিন। ওকে? তো মোটামুটি কমনলি এই জিনিসগুলা আসে। তারপরে এই জায়গায় মাঝে মাঝে বলা হয় যে একটা এক্সট্রা আবরণ থাকে কিছু ব্যাকটেরিয়াতে। সব ব্যাকটেরিয়াতে থাকে না। একটা এক্সট্রা আবরণ। এটাকে বলে ক্যাপসুল। এই যে আমি একটু গোলাপি মানে এই এর কালারটা দিচ্ছি। এটাকে বলে ক্যাপসুল। এই লেয়ারটা সবার থাকে না। কিছু ব্যাকটেরিয়ার থাকে। এটাকে বলে ক্যাপসুল। শর্করা দিয়ে তৈরি একটা লেয়ার। এটাকে বলে কি? ক্যাপসুল। কি বলবো? ক্যাপসুল। ওকে? হ্যাঁ? এগুলো কারা? এই ফালতু কমেন্ট করতেছে? দেখি। আচ্ছা, হইছে? দেখো। দেখো। এই যারা উল্টাপাল্টা পড়ালেখার বাইরে কমেন্ট করতেছো, তোমাদেরকে আমি এখন ব্লক দেওয়াবো। যদি এরপরে উল্টাপাল্টা যারা কমেন্ট করবা, আমি মডারেটরকে বলে দিচ্ছি তোমাদেরকে খুঁজে ব্লক দিবে। ঠিক আছে? এরপরে আবার বইলো না যে ভাইয়া এরকম। আচ্ছা, সবগুলো চিত্র আঁকার পর সংক্ষেপে ব্যাখ্যা, লেবেলিং সহ যতটুকু লাগবে আমি ওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওটা দিয়ে দিচ্ছি তোমাদের এরপরে। এরপরে ব্যাখ্যা আসলে এগুলো দিতে গেলে তো পুরো বায়োলজি প্রথম বছরে তোমার মানে ৫-৬ ঘন্টা লাগবে যদি ব্যাখ্যা সহ আমি একদম সব দিতে যাই। আমি ছবির মধ্যেই কথা বলে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলা থেকেই তোমাদের যা হওয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা খুবই কমনলি আসে। এরিথ্রোসাইটিক সাইজোগনি, হ্যাঁ? খুবই কমনলি দেয়, অনেক জায়গায় দেয়। ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসলে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা দিবে। এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, তো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে দেখো এই জায়গায় কি আছে? এরিথ্রোসাইটিক সাইজোগনি ১ম এ তোমার একটা মেরোজয়েড ঢুকবে। এরকম মেরোজয়েড থাকে যেটা যকৃত থেকে আসছে। এই মেরোজয়েড গুলা এখানে ঢুকবে। হুম? এই জায়গায় ঢুকবে। ধরো এটা লোহিত রক্তকণিকা, তো এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। তাহলে এই জায়গায় ঢুকবে। ঢুকার পরে ও একটা গঠন তৈরি করলো। এটাকে বলে কি? ট্রফোজয়েড। এই মেরোজয়েড গুলা যেই আকার ধারণ করে, ঠিক আছে? যেই আকার ধারণ করে এটাকে কি বলে? এটাকে বলে
ট্রফোজয়েট, ট্রফোজয়েট। হুম? আচ্ছা। তারপরে এটার পরে এই ট্রফোজয়েটটা একটু আংটির মতো আকৃতি ধারণ করে। কিসের মতো? আংটির মতো আকৃতি ধারণ করে। এইটাকে দেখো একটু আংটির মতো, এটাকে বলে সিগনেট রিং স্টেজ। সিগনেট রিং দশা। কোন দশা? সিগনেট। তাহলে ট্রফোজয়েডের পরের দশাটার নাম কি? সিগনেট রিং দশা। একটু আংটির মতো, রিং কি? আংটি। সিগনেট রিং স্টেজ। ওকে। এরপরে ও এবার কি হবে? ওর ভিতরে এই যে এই পরজীবীটা, ম্যালেরিয়ার পরজীবীটা, ও এবার অ্যামিবা আকৃতি ধারণ করবে। কিসের মতো? অ্যামিবা আকৃতি ধারণ করবে। তাহলে এই যে দেখো, এই, এই অ্যামিবা আকৃতি ধারণ করবে। কি আকৃতি ধারণ করবে? অ্যামিবা আকৃতি ধারণ করবে। এটাকে কি বলে? অ্যামিবয়েড, অ্যামিবয়েড ট্রফোজয়েট, অ্যামিবয়েড ট্রফোজয়েট। এটাকে কি বলে? অ্যামিবয়েড ট্রফোজয়েট, অ্যামিবয়েড ট্রফোজয়েট। ওকে? আচ্ছা। তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েট। এবার অ্যামিবয়েড ট্রফোজয়েটের পরের ধাপ, অ্যামিবয়েড ট্রফোজয়েটের পরের ধাপটা হচ্ছে ভাইয়া এই যে এরকম একটা সাইজন্ট, কি? অনেকগুলা বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা। মানে একটার ভিতরে অনেকগুলা, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অনেকগুলা নিউক্লিয়াসে পরিণত হবে। নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে এইটাকে কি বলে? এটা এই, এই দশাটাকে বলে সাইজন্ট, সাইজন্ট। আচ্ছা, ফাইন। এরপরে আসো, এই সাইজন দশাটা তারপরে কিসে পরিণত হবে বলো তো? এই সাইজন দশা থেকে ও কি, কি হবে বলো? এই যে সাইজন দশা থেকে ও একটু গোলাপের মতো এরকম, এরকম। ঠিক আছে? তাহলে এই যে দশাটা এরকম একটু গোলাপের পাপড়ির মতো, এটাকে বলা হয় রোজেট দশা। কি দশা বলো? রোজেট। ঠিক আছে? রোজেট দশা। আচ্ছা। তারপরে আসো রোজেট দশার পরে, রোজেট দশার পরে এই জায়গাটায় কি হবে? এইবার এই আরবিসিটাকে, লোহিত রক্তকণিকাটাকে ভেঙে ওরা কি বের হয়ে যাবে এইখান থেকে? এই যে বিভিন্ন গ্যামেটোসাইট। এই রোজেট দশায় ওরা তো আস্তে, আস্তে কি হবে? প্রত্যেকটা আলাদা, আলাদা হবে। এই প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা, আলাদা হবে এই রোজেট দশায়। হয়ে ওরা ফাইনালি কি গ্যামেটোসাইট তৈরি করবে। কি তৈরি করবে? এরকম গ্যামেটোসাইট। এই যে এরকম গ্যামেটোসাইট, কোনটা আকারে বড়, কোনটা আকারে একটু ছোট। ঠিক আছে? এরকম বড় ছোট। তো এদেরকে কি বলা হয়? ম্যাক্রো, একটাকে বলা হয় ম্যাক্রো গ্যামেটোসাইট, আরেকটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। ম্যাক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রো গ্যামেটোসাইট। আর এই ছোটগুলাকে কি বলবো? ছোটগুলাকে বলা হয় মাইক্রো গ্যামেটোসাইট, মাইক্রো গ্যামেটোসাইট। ওকে? তাহলে ম্যাক্রো গ্যামেটোসাইট, মাইক্রো গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইট তৈরি হয়। তাহলে লোহিত রক্তকণিকাকে সে ব্যবহার করে, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে সে কি তৈরি করলো? সে এরই মানে তোমার ম্যাক্রোস গ্যামেটোসাইট মানে গ্যামেটোসাইট তৈরি করবে। এই গ্যামেটোসাইট গুলা পরবর্তীতে একটা মশা যখন কামড় দিবে, তোমার রক্তটা নিবে, এই গ্যামেটোসাইট গুলা মশার পেটে যাবে। মশা তারপরে ওই গ্যামেটোসাইট গুলাকে কি হবে? ওগুলার ভিতরে গ্যামেটোসাইট থেকে গ্যামিট বানাবে, ওইখান থেকে জাইগোট হবে। মানে মশার ভিতরে, মশার পেটের মধ্যে যৌন জননটা হবে। তাহলে লোহিত রক্তকণিকা পর্যন্ত তার টার্গেট কি ছিল? তার টার্গেট ছিল হচ্ছে এই গ্যামেটোসাইট তৈরি করা। এই গ্যামেটোসাইটটা তৈরি করা। ঠিক আছে? ওকে? আচ্ছা। ওকে। এবার আসো, তাহলে আমাদের এরিথ্রোসাইটিক গ্যামেটোসাইটটা বেশি আসে
তাই আমি তোমাদেরকে এটা আগে দেখালাম, এটার ছবিটা দেখালাম। এটা আঁকবা, আশা করি এটা পারবা। তোমরা এটা পারবা, পারা উচিত। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা এই যে নগ্নবীজি, আবৃতবীজি এখান থেকে আমাদের কমনলি কি আসে? নগ্নবীজি, আবৃতবীজি থেকে আমাদের কমনলি কি লাগে? চিন্তা করো। এইখানে আমাদের আসে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য, পোয়াসি গোত্রের উদ্ভিদের উপকারী মানে গুরুত্ব। তারপরে আসে কি মালভেসি গোত্রের তোমার হচ্ছে যে গুরুত্ব। মালভেসি গোত্রের কি? মালভেসি গোত্রের হচ্ছে যে বৈশিষ্ট্য এবং মালভেসি গোত্রের পুষ্প প্রতীক এগুলো আসে। এই যে কমন কয়েকটা জিনিস আসে। এরপরে সাইকাসের মূল কেমন এগুলা থেকে সাইকাসের জনন মাঝে, মাঝে আসে। মাঝে, মাঝে আসতে পারে। বাট কমনলি পোয়াসি গোত্রের সব, মালভেসি গোত্রের সব। এগুলা লাগবে। মাছ দেখে যাবা। ভাই এখান থেকে সৃজনশীল পাবাই। এই জায়গা থেকেই বারবার বছর, বছর এগুলা আসতেছে। সেই আমরা যখন পড়তেছিলাম তখন থেকে এগুলাই দিচ্ছে। তো এখানে নতুন করে চমকানোর কিছু নাই। হ্যাঁ? এটাই। ওকে। এবার আসো, দেখো। আচ্ছা। এখন দেখো মালভেসি গোত্রের পুষ্প প্রতীক। মালভেসি গোত্রের পুষ্প প্রতীক এই জায়গাতে কি থাকে? হ্যাঁ? এই জায়গাতে কি থাকবে? এই জায়গাতে থাকবে হচ্ছে দেখো আমরা কিভাবে ধাপে, ধাপে একটু আঁকতে পারি। আমি একটু দেখাই। একটু গোল একটা অংশ দিব। ঠিক আছে? ওকে। গোল একটা এরকম দেই। এটা দিলাম। হুম? এবার এটার মধ্যে আমি ওই যে ওর মালবেসি কি জবা না? জবার কি? এই যে ওর ইয়েটা দিলাম। মানে এইখানে হচ্ছে পক্ষী অমরাটা আছে এই দিক থেকে এভাবে দিলাম। হুম, এই জায়গায় ওর অমরাটা। আচ্ছা মানে গর্ভাশয়ের ভিতরে অমরাটা কোথায়? এই যে অক্ষীয় অমরা বিন্যাস। মালবেসিতে কি পাওয়া যায়? অক্ষীয় অমরা বিন্যাস। এবার ওর এখান থেকে কি? পুংকেশর অসংখ্য পুংকেশর থাকবে। অসংখ্য পুংকেশর। তাহলে এটা আমরা এভাবে দিয়ে দিই। অসংখ্য পুংকেশর। পুংকেশরগুলোকে এভাবে দিয়ে দিলাম। এই অসংখ্য পুংকেশর দিয়ে দিলাম। আচ্ছা। তাহলে পুংকেশর অসংখ্য। এবার আসো ও এখানে কি, কি দিবা? তোমার হচ্ছে পাপড়ি। পাপড়িগুলা কেমন? মানে দলমন্ডল। পাপড়িগুলা হচ্ছে টুইস্টেড ধরনের। পাপড়িগুলা কেমন ধরনের? টুইস্টেড ধরনের। তাহলে আমরা এভাবে দেখি। এই যে দেখো, টুইস্টেড মানে কি? একটা পাপড়ি আরেকটা পাপড়িকে ঢেকে রাখে। এইরকম ছিল। তাই না? একটা পাপড়ি আরেকটা পাপড়িকে ঢেকে রাখবে। হুম? তাহলে এইখানে এটা দিল তো, তাহলে এই পাশে এইটার এক প্রান্তকে ঢেকে রাখবে। তাহলে দেখো এই পাপড়ির এটা এক প্রান্তকে ঢেকে রাখবে। আচ্ছা। আবার এইটার এই প্রান্তটাকে আরেকটা পাপড়ি ঢেকে রাখবে এই যে এইটা। ঠিক আছে? তাহলে ওকে ও ঢেকে রাখছে এক প্রান্ত। এবার ওকে আবার আরেকজন ঢেকে রাখবে। এই ওকে আবার আরেকজন ঢেকে রাখলো। এবার ওকে আবার সে আরেকজন ঢেকে রাখবে। ঠিক আছে? ওকে আবার আরেকজন ঢেকে রাখলো। তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় একজন ওকে ঢেকে রাখছে, ওর এক প্রান্ত ওকে ঢেকে রাখছে, ওর এক প্রান্ত ওকে ঢেকে রাখছে, ওর এক প্রান্ত ওকে ঢেকে রাখছে। তার মানে একজন আরেকজনের একটা প্রান্ত কিভাবে ঢেকে রাখছে। এই ধরনের বিন্যাসকে আমরা কি বলি? টুইস্টেড বিন্যাস। কি বলবো? টুইস্টেড বিন্যাস। আচ্ছা, এইটা গেল। এখন এই জায়গায় একটা জিনিস দিতেই হবে। হ্যাঁ, সেটা কি? ভাইয়া এই যে এরা না পাপড়িগুলা না ইয়ের সাথে পুংকেশরের সাথে সংযুক্ত। এটাকে বলে দললগ্ন। কি বলে? দললগ্ন। মানে পাপড়ি আর পুংকেশরেরা সংযুক্ত আছে। হ্যাঁ? তো এইটা বুঝানোর জন্য আমরা কি করব? আমরা এই যে এরকম একটা দাগ দিয়ে দিব। যে পাপড়ির সাথে এই পুংকেশরগুলা সংযুক্ত। কি? সংযুক্ত। পাপড়ির সাথে পুংকেশরগুলা সংযুক্ত।
এটাকে বলে দললগ্ন। এই গঠনটাকে কি বলে? দললগ্ন। দলের সাথে মানে দল মানে কি? পাপড়ি। ওকে, এইটুকু। এবার আসো, তাহলে এটা হলো। এবার আমরা ওর এই দিকে, হ্যাঁ? এই দিকে এবার কি দিব? বৃতি দিব। আচ্ছা, বৃতিটা কি? দেখো, বৃতি। এখন ওর বৃতিটা কেমন জানো? ওর বৃতিটা হচ্ছে প্রান্তস্পর্শী বা আমরা বলি ভালভেট প্রান্তস্পর্শী। তার মানে প্রত্যেকটার সাথে সংযুক্ত থাকবে। এই যে পুষ্প প্রতীক মানে এটা দিয়ে আমি ওই ফুলের ডায়াগ্রামটা বুঝাচ্ছি যে কেমন হবে। তো এই জায়গায় দেখো, এখানে তোমার কি আছে? হ্যাঁ? এই আছে। দেখো ওরা প্রত্যেকটা কাছাকাছি থাকবে। এই বৃতিগুলা একটার সাথে সংযুক্ত, কাছাকাছি, প্রান্তস্পর্শী এরকম। এরকম। তাহলে ওরা কি? দেখো প্রত্যেকটা প্রান্তস্পর্শী। প্রান্তগুলা একটাকে স্পর্শ করে আছে। এরকম। তাহলে এইটা হচ্ছে ওর বৃতির গঠন। এটা কি? বৃতি। হ্যাঁ? ওই যে ফুলের নিচে সবুজ অংশ ওটাকে বৃতি বলে। আচ্ছা, বৃতি গেল এবং ফাইনালি হচ্ছে তার উপবৃতি। উপবৃতিগুলা মুক্ত। এই যে দেখো উপবৃতি। এগুলো হচ্ছে উপবৃতি। এগুলো মুক্ত। প্রত্যেকটার থেকে আলাদা। যে যার মতো আছে। এই। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটা থেকে কি দেখলাম? এখানে হচ্ছে উপবৃতি, উপবৃতি, এটা হচ্ছে বৃতি, এটা হচ্ছে বৃতি, এটা হচ্ছে দল, হলুদ কালার এটা দল। এই যে এগুলা কি? এটা হচ্ছে পুংকেশর, পুংকেশর। আর ভিতরের এটা কি? ভিতরের এটা হচ্ছে গর্ভাশয়। এখন এই পুরো জিনিসটা না এদের এই যে ধরো একটা ফুলের তো প্রতীক আঁকলা। এটার একটা অক্ষ আছে মাতৃ অক্ষ মানে যেটার উপরে ভিত্তি করে সবকিছুকে আমরা যেটাকে কেন্দ্র করে আমরা এই ডায়াগ্রামটা আঁকলাম। এটা তুমি উপরে এইভাবে দেখায় দিবা পরে যে এই যে এটা একদম কেন্দ্র বরাবর এভাবে দেখায় দিবা যে এটা হচ্ছে মাতৃ অক্ষ। এই যে। মানে এইটা কি মাতৃ অক্ষ মানে এই অক্ষ বরাবর তুমি কিন্তু আঁকছো। মানে এটা হচ্ছে কেন্দ্রীয় একটা অক্ষের মতো। তাহলে এটা কি? মাতৃ অক্ষ। এই মাতৃ অক্ষটা দিতে হবে। যে কার কিসের রেফারেন্স কিসের উপরে কি কোনটাকে কেন্দ্র করে আঁকছো। তো এটা হচ্ছে মাতৃ অক্ষকে কেন্দ্র করে আঁকছে। সো এই। তো তোমাকে যখন আসবে মালভেসি গোত্রের পুষ্পপ্রতীক তখন ভাই এইভাবে করে আসবা। তোমরা আরো সুন্দর আঁকতে পারবা। আমি তাড়াহুড়ো করে মানে তোমাদের জন্য আঁকছি এটা। হ্যাঁ? ওকে? দেখছো? আচ্ছা। তো এই হচ্ছে ভাইয়া মালভেসি গোত্রের পুষ্পপ্রতীক। এটুকুই এনাফ আমি মনে করি আরকি তোমাদের জন্য এতটুকু ভালো করে দেখবা। ঠিক আছে? এতটুকু ভালো করে দেখবা। আচ্ছা, মালভেসি গোত্র। এইবার আসি আমরা মালভেসি গোত্রে। মালভেসি গোত্রের পুষ্পপতি কমনলি আসে। মাঝে একটু কঠিন করতে গেলে পোয়াসি গোত্রেরটা দিতে পারে। পোয়াসি গোত্রেরটা একদম সোজা। ওটা তোমাদের টেনশন করার দরকার নাই। পোয়াসি গোত্র একদম ইজি। ঠিক আছে? পোয়াসি গোত্র একদমই ইজি ভাইয়া। পোয়াসি গোত্র নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তাও কি আচ্ছা তোমরা বলো পোয়াসি গোত্রটা দেখাবো? হ্যাঁ? হ্যাঁ, এটার পিডিএফ দেওয়া হবে। ক্যাপশনেই পেয়ে যাবা। ওকে? দেখো তো।
হ্যাঁ, দেখাবো? ওকে, 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 ওকে। পোয়াসিটা তাহলে একটু দেখাই দেই তোমাদেরকে যদি আসে। মানে কম মানে মাঝে মধ্যে আসে আরকি পোয়াসি। হ্যাঁ? মানে যেটা হচ্ছে ধান। পোয়াসি মানে কি? যেমন মালভেসি মানে কি? মালভেসি গোত্রের মানে হচ্ছে জবা। পোয়াসি মানে হচ্ছে ধান। পোয়াসি কি? ধানের। আচ্ছা, এখান থেকে তুমি কি দেখবা? বলো। এখান থেকে এটা একদম সহজ। দেখো, ১ম এ আমরা এইরকম একটা এরকম একটা গঠন দিব। হ্যাঁ? এটা হচ্ছে ওর একটা আমরা বলি এক ধরনের গ্লুম ঢাকনার মতো। তো এটা দেখো এইটাকে বলা হচ্ছে প্যালিয়া। প্যালিয়া। এই দিক থেকে এইভাবে আরেকটা থাকবে। এভাবে দিবা। হ্যাঁ? এটা হচ্ছে লেমা। লেমা এবং প্যালিয়া। কি দিবা? লেমা এবং প্যালিয়া। ঠিক আছে? লেমা এবং প্যালিয়া। ওকে? আচ্ছা, ওকে। এবার দেখো এই লেমা এবং প্যালিয়া এখানে ভিতরে কি দিবা? আচ্ছা ২ টা গেল। লেমা, প্যালিয়া দিছো। এবার এই জায়গায় দেখো, দেখো এই জায়গায় একটা গর্ভাশয়। গর্ভাশয়টার এমনি দিয়ে দিবা। একটা গর্ভাশয়ের মতো আছে একটা অংশ। হ্যাঁ? এটা হচ্ছে গর্ভপত্র। মানে গর্ভাশয়ের অংশ। গর্ভপত্র। ওকে। এখানে কোন ওই বৃতি, উপবৃতি ওগুলা নাই। বুঝছো? এই পোয়াসি গোত্রের ওই বৃতি, উপবৃতি ওইসব কিছু নাই। তুমি এইখানে একটা মাতৃ অক্ষ দিয়ে দিবা অবশ্যই। মাতৃ অক্ষ সবার ক্ষেত্রেই থাকবে। যেটাকে কেন্দ্র করে একদম কেন্দ্রের অংশটা মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ। এরকম ২ টা ঢাকনা দিবা। প্যালিয়া, লেমা, মাঝখানে দিবা গর্ভপত্র। এটা কি গর্ভপত্র মানে গর্ভাশয়ের একটা অংশ। একটা থাকে এটা। একটা অংশ। আচ্ছা। তারপরে এখান থেকে তোমার পুংকেশর। এটা কি? পুংকেশর। একটু এভাবে দিয়ে দেখাই দিবা। মানে ৩ টা ৩ টা করে থাকে। ২ পাশে এরকম করে ৩ টা ৩ টা করে ৩ টা করে এভাবে থাকে। এই এটাকে কি বলে? এটাকে বলে পুংকেশর। পুংকেশর। তাহলে এটা হচ্ছে পুংকেশর ৩ টা ৩ টা। ঠিক আছে? ২ পাশে ৩ টা ৩ টা এটা হচ্ছে গর্ভপত্র। এটা কি? গর্ভপত্র। ঠিক আছে? ওকে। আচ্ছা। এরপরে এইদিকে ওদের কিন্তু একটা পুষ্পপুট অংশ থাকে। জানো? তোমার এই যে পোয়াসি গোত্র মানে ধান এদের কি থাকে এরকম পুষ্পপুট নামের একটা অংশ থাকে। পুষ্পপুট, পুষ্পপুট। ঠিক আছে? এই পুষ্পপুট জিনিসটা কি? এই পুষ্পপুট ২ টা থাকে। তো এটাকে আমরা বলি যে পুষ্পপুট কি? যখন ওর পাপড়ি আর বৃতি এক হয়ে যায়। মানে আমরা তো বলছি যে ধান মানে পোয়াসি গোত্রের এদের পাপড়ি আলাদা করে বুঝা যায় না। ওই বৃতি এটাও বুঝা যায় না আলাদা। কেন? কারণ ওদের পাপড়ি এবং বৃতি একসাথে হয়ে গেছে। মিলে গেছে একসাথে। একসাথে মিশে গেছে। ২ টা একই রকম। একসাথে হয়ে গেছে। জয়েন্ট হয়ে গেছে। তো এজন্য ওদের এই গঠনটাকে যে যারা পাপড়ি এবং বৃতি এক হয়ে যায়, এই গঠনটাকে বলে পুষ্পপুট। এই পুষ্পপুটটা ওদের থাকে। ২ টা থাকে এভাবে নিচে দিয়ে ২ টা এভাবে দেখায় দিবা। একটু কোনাকুনি এরকম করে দেখায় দিবা। শেষ। ওকে? দেখছো? দেখো মশকির দেহেরটা ওটা লাগবে না। সাউন্ড কি প্রবলেম? এমনিতে বইয়ের নাম কি আবার? বইয়ের নামই তো তোমাদেরকে কি অন্য নাম দিলাম? আচ্ছা ওহ! বইয়ের নাম মানে গর্ভাশয়। আরে বাবা গর্ভাশয়ের প্রতিটা সদস্যরে গর্ভপত্র বলে। আচ্ছা যাও, 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 যাও। তোমাদের কি বলবো সারা জীবন পড়োই না তোমরা। গর্ভপত্র বললে নাকি তোমাদের কঠিন লাগে? এই পুষ্পপুট বলে। পুষ্পপুট বা লডিকিউল। ঠিক আছে? আচ্ছা ওই যে তোমরা আবার ভাইয়া এটার কি বলে লডিকিউল বইয়ে তোমরা বুঝো না?
ধানের পুষ্পপুটকে কি বলে? লডিকিউল বলে। ধানের এই পুষ্পপুটকে কি বলে? আরে আহ! তোমাদেরকে বেসিক পড়ানো লাগে। বেসিক বুঝো? বেসিক বুঝো? এজন্য বলি তোমরা ওয়ান শট ক্লাসগুলা করো। মাথাগুলা নষ্ট করে হলো খালি ওয়ান শট ক্লাস করো। এটা দিয়ে মাথাটা নষ্ট করো। এই বেসিক বুঝো না যে পুষ্পপুট মানেই তো লডিকিউল ভাই। ধানের পুষ্পপুটকে তো লডিকিউলই বলে। একই জিনিস। বুঝছো? কারণ তোমরা শিখে আসতেছো ভাই ওয়ান শট ক্লাসগুলাই আমারে খালি লডিকিউল শিখাইছে। আপনি লডিকিউল বলেন। লডিকিউল কি? কেমনে কি? এগুলো বুঝি না। লডিকিউল। আহ! দেখছো? এটা। আচ্ছা, আচ্ছা। কথা বুঝা যায় না? সাউন্ড সাউন্ড ঠিক আছে। ধ্যাৎ আমি দেখি তো। সাউন্ড তো আমার কাছে ঠিক দেখায়। তোমাদের কাছে কি সাউন্ডের আলাদা জগৎ নাকি? ওকে, তাহলে এটা হয়ে গেছে আমাদের। এবার আসো। হুম? এবার আমাদের নেক্সট টিস্যু। টিস্যু থেকে কথা আটকে যায়। কথা কোথায় আটকায়? দেখি। সাউন্ড ঠিক আছে তো? দেখি। এহ! আচ্ছা দেখো, একবীজপত্রী মূলের অন্তর্গঠন। একবীজপত্রী মূলের অন্তর্গঠন। ভাই এইটা আর কিছু আসুক না আসুক এইটা মাস্ট আসে। এই চ্যাপ্টারে ভাই এই একটা জিনিস মিস করা যাবে না। হ্যাঁ? একবীজপত্রী মূলের অন্তর্গঠন। এইটা মিস করা যাবে না। বুঝছো আমার? এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই একটা ছবি এই চ্যাপ্টার থেকে ভাই আমি বলি তোমরা শেষ মুহূর্তে যদি কয়েকটা ছবি দেখে যেতে চাও, এই ছবিটা দেখে যাবা। এই ছবিটা দেখে যাবা। ওকে, দেখো। এই এরকম একটা ত্বক। ঠিক আছে? এটা হচ্ছে মূল ত্বক। ওকে ধরো। এটা কি? এটা হচ্ছে মূল ত্বক। এটা হচ্ছে কি? মূল ত্বক। আচ্ছা, মূল ত্বক। এখন এই মূল ত্বকে এই মূল ত্বকের নিচে এখানে কোনো মূলে একটা জিনিস মাথায় রাখবা, মূল ত্বকের নিচে অধোতক নামক কোনো লেয়ার থাকে না। অধোতক থাকে না। ওকে। তো ওইখানে কি থাকবে? এই যে এরকম লেয়ার যেটা আছে এটাকে বলে তোমরা আর সুন্দর করে আইকো। আমি তোমাদের এখানে দেখাই। এটাকে এমনি দিবা। এটা কি? কর্টেক্স। এই লেয়ারটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলি কর্টেক্স। ঠিক আছে? এই কর্টেক্স এভাবে দিলাম। এটাকে আমরা বলতেছি কর্টেক্স। ওকে? এটাকে কি বলবো? কর্টেক্স বলবো। আচ্ছা, ফাইন। এখন আসো এই জায়গায় ওকে। এই যে দেখো এরকম একটা দিলাম। এটা। এখন এই যে একটা লেয়ার, হুম? এই যে একটা লেয়ার দিলাম আমি এইখানে গোল করে। এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম কি বলো তো? এটাকে কি বলে? এই লেয়ারটাকে এই লেয়ারটাকে বলা হয় অন্তত্বক। কি বলা হয় বলো? অন্তত্বক। ঠিক আছে? অন্তত্বক। এই লেয়ারটাকে কি বলি? অন্তত্বক। এই তাহলে এই যে লেয়ারটা গোল এরকম এক স্তরের একটা লেয়ার এটাকে আমরা বলি অন্তত্বক। ভালো করে এটা মাথায় রাখবা। অন্তত্বক। ঠিক আছে? অন্তত্বক। এই অন্তত্বকের নিচে আরেকটা একস্তরী লেয়ার থাকে।
কি বলছি? এই অন্তত্বকের নিচে আরেকটা এক স্তরী এরকম লেয়ার থাকবে। ঠিক আছে? এরকম আরেক এক স্তরী এরকম লেয়ার থাকবে। হুম? এই এটা। তো এই যে একস্তরী আরেকটা লেয়ার দেখতে পাচ্ছ, এটাকে কি বলে? এই লেয়ারটাকে আমরা বলে থাকি ভাইয়া পরিচক্র। কি বলে? পরিচক্র। স্ক্লেরেনকাইমা দিয়ে থাকে পরিচক্র। হুম? পরিচক্র। তাহলে আমার অন্তত্বকের নিচে এই লেয়ারটাকে আমরা বলি কি? পরিচক্র। আচ্ছা, পরিচক্রের পরে এবার তোমার এইখানে, এবার তুমি একটু ভাস্কুলার বান্ডলটা দেখাবো। কি? জাইলেম ফ্লোয়েম। তো এই যে জাইলেম ফ্লোয়েম আমরা জানি মূলে ভিতরের দিকে কি থাকে? মেটাজাইলাম। মানে মেটাজাইলাম মানে কি? যাদের গহ্বরগুলা, যাদের ভেসেলের গহ্বরগুলা বড়, বড়। এই যে এরকম। এই যে ওদের ভিতরের দিকে মেটাজাইলামটা থাকে। আর বাইরের দিকে প্রোটোজাইলাম। বাইরের দিকে প্রোটোজাইলাম দেখো। ভিতরের দিকে মেটাজাইলাম এই যে বড়, বড়। বাইরের দিকে প্রোটোজাইলাম। এরকম। ঠিক আছে? আচ্ছা। এরপরে এখানে তুমি দেখালা এটা হচ্ছে জাইলেম। এটা কি? জাইলেম, জাইলেম, জাইলেমের অংশ। ওর সাথে ফ্লোয়েম থাকে না? ফ্লোয়েমও তো থাকে। ফ্লোয়েম থাকে। আচ্ছা, ফ্লোয়েম। ফ্লোয়েম গুলাকে আমি এভাবে এখানে দেখাই দিলাম। এভাবে ধরো থাকবে। হ্যাঁ? ফ্লোয়েম টিস্যু। এখানে এভাবে দেখাই দিলাম। এই জায়গাটায় ফ্লোয়েম থাকে। জাইলেম, ফ্লোয়েম এই বান্ডলটা। ওকে? এরকম এটা। ওকে ভাইয়া। তাহলে এটাকে কি বলবা? এটাকে বলবা ফ্লোয়েম। কি বলবা? এটাকে ফ্লোয়েম। ঠিক আছে? তাহলে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর কি? ফ্লোয়েম। তাহলে আমাদের এই যে ৩ টা ব্যাপার তোমার মানে মেইন যে ভিতরে আমরা পরিচক্র দিলাম, আমরা জাইলেম দিলাম, ফ্লোয়েম দিলাম। এখন মাঝখানের এই টিস্যুটাকে কি বলে বলো তো? মাঝখানের এই টিস্যুটাকে আমরা বলে থাকি, এইখানে থাকে মজ্জা। এখানে কি থাকবে? মজ্জা। ওকে? কেন্দ্রের একদম এই টিস্যুটাকে আমরা বলি কি? মজ্জা। এখানে অনেক দিবা, দিতে থাকবা এইভাবে। হ্যাঁ? মানে বুঝাবা এখানে অনেক কোষ এগুলার ব্যাপার মজ্জা। কেন্দ্রের এই জায়গাটাকে আমরা বলি মজ্জা। ওকে? মজ্জা। এই মজ্জা থেকে সাইড দিয়ে যেগুলা এরকম ধরো এরকম মজ্জার রশ্মি মানে যেগুলা মজ্জা থেকে পরিধি পরিচক্র পর্যন্ত বিস্তৃত থাকে। ধরো এই যে এরকম, হ্যাঁ? এই, এই যে দেখো। এগুলাকে কি বলে? এগুলাকে বলে মজ্জার রশ্মি। কি বলবা? মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি। ঠিক আছে? তাহলে এই যে মাঝখানে এটা মজ্জা, এদিক থেকে দেখাবা মজ্জা রশ্মি। এই, এটাকে কি বলবা? মজ্জা রশ্মি। কি বলবা? মজ্জা রশ্মি। ওকে? হ্যাঁ? ওকে। সবাই এই যে এইটা ভাইয়া কোন না কোন বোর্ডে আসবে। এগুলো আসবে। একদম লিখে রাখো এগুলো আসবে। ভালো করে এগুলোই কমন। তোমরা কিন্তু পড়ার টাইমে এই কমন জিনিসগুলাই পড়ো। তো এটা একটু প্র্যাকটিস করে যাবা। এটা একটু প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করে যাবা। আর মূলে তো মূল রোম থাকবে। তাই না? মূল রোম। এই। এগুলা লাগে। হ্যাঁ? তোমরা আরো অনেক সুন্দর ছবি আঁকতে পারো আমার থেকে। সমস্যা নাই। তোমরা আমার থেকে আরো ভালো ছবি আঁকবা। হ্যাঁ? ভাইয়া তোমাদেরকে এগুলা একটু দেখায় নিচ্ছি। যেন তোমাদের জন্য ব্যাপারটা ভালো হয়। তোমরা যেন বুঝতে পারো। ওকে? আচ্ছা। তাহলে এতটুকু আমাদের হলো। ঠিক আছে? আচ্ছা। তাহলে একবীজপত্রী মূল গেল। একবীজপত্রী মূল হইল আমাদের। এখন আসো একবীজপত্রী কাণ্ড। এইটা না 3 স্টার। মানে একবীজপত্রী মূল যদি হয় 5 স্টার, এই কাণ্ডটা হচ্ছে 3 স্টার। সবচেয়ে আগে যেটা শিখবা একবীজপত্রীর মূলের চিত্র। তারপরে তুমি কাণ্ড-টাণ্ড শিখো।
কান্ডটাও লাগে। ২ টা চিত্র এই চ্যাপ্টার থেকে ভালো করে শিখে যাবা, যেটা একটু কঠিন, একটু ঝামেলা লাগে। একটা হচ্ছে একবীজপত্রীর কাণ্ডে, আরেকটা হচ্ছে একবীজপত্রীর মূল। আচ্ছা, এই ২ টাই আসে ঘুরে ফিরে। দ্বিবীজপত্রী থেকে দেয় না। আচ্ছা, একবীজপত্রীর কাণ্ডে দেখো এখানে কি আছে? কাণ্ডের একটা এপিডার্মিস দিব, রাইট? এপিডার্মিস। কাণ্ডের ত্বককে আমরা কি বলি? এপিডার্মিস। এপিডার্মিস। আচ্ছা, এই এপিডার্মিসের উপরে কাণ্ডের ত্বকে আবার এরকম একটা লেয়ার থাকে। হুম? এরকম একটা লেয়ার থাকে। ঠিক আছে? এরকম একটা লেয়ার। এটাকে কি বলে? কিউটিকলের লেয়ার। হ্যাঁ? তাহলে কাণ্ডে আমরা জানি যে কাণ্ডের আবরণে কাণ্ডের যে এপিডার্মিস, ত্বক, এপিডার্মিস তার বাইরে একটা কিউটিকল, মোমের একটা লেয়ার থাকে। কিউটিকলের লেয়ার থাকবে। আচ্ছা, এবার এপিডার্মিসের নিচে কি থাকবে? এখানে একটা ওই যে মূলে যেটা থাকে না, অধতক। ওই অধতক কিন্তু কাণ্ডের বেলায় থাকবে। তাহলে এই এপিডার্মিসের নিচের একদম লেয়ারটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অধতক। এটাকে কি বলে? অধতক। অধতক। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এপিডার্মিসের নিচের লেয়ারটাকে অধতক। আচ্ছা, এই যে অধতক, এপিডার্মিস, অধতক। এবার অধতকের পরে, এপিডার্মিসের পরে অধতক, অধতকের পরে আমাদের ওই যে কি বলো? কর্টেক্স। ঠিক আছে? কর্টেক্স। আচ্ছা। তো কর্টেক্সটা এরকম অনেক বড়। সাইড দিয়ে এরকম আমি দেখাই যে এই, হুম? এই এরকম কর্টেক্সটা। এভাবে দেখাই দিব। মানে কর্টেক্স গুলা এরকম গোল করে একটু কর্টেক্সটা দেখাই। ওকে, এইটা হচ্ছে তার কর্টেক্স। কাণ্ডের এটা হচ্ছে তার কর্টেক্স। খেয়াল করো। কর্টেক্স লেয়ারটা এইভাবে। এখন মূলের থেকে কিন্তু কাণ্ডের ছবিটা একটু আলাদা। কাণ্ডে কর্টেক্সের ভিতরেই জাইলেম, ফ্লোয়েম গুলা ছড়ানো ছিটানো। ওকে? কাণ্ডে খেয়াল করো এখানে কোনো অন্ততক, অন্ততক বা পরিচক্র, মজ্জা মানে ঐরকম কিছুই নাই। কি আছে? এই কর্টেক্স আছে এবং এই কর্টেক্সের মধ্যে তোমার জাইলেম, ফ্লোয়েম বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো। যেমন দেখো ওর এখানে জাইলেমটা কাণ্ডে কি এই যে মেটাজাইলেমটা এই যে এদিকে আছে মেটাজাইলেম গুলা। দেখো মেটাজাইলেম বড়, বড় গর্ত। মেটাজাইলেম বড়, বড়। আর কেন্দ্রের দিকে কোনটা? প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম মানে ছোট গর্তটা প্রোটোজাইলেম, বড় গর্তটা মেটাজাইলেম। তাহলে এইখানে তোমার আছে কি? মেটাজাইলেম, এটা কি? প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম। হইল? আচ্ছা। এরপরে এইদিকে তোমার এরকম ফ্লোয়েমের ফ্লোয়েমটাও থাকবে। ফ্লোয়েমের বান্ডেলটাও এইদিকে থাকবে। এটা কি? ফ্লোয়েম। ফ্লোয়েম। ওকে। তাহলে ফ্লোয়েম থাকবে এইদিকে, মেটাজাইলেম, প্রোটোজাইলেম এগুলো দেখাই দিবা। মেটাজাইলেম, প্রোটোজাইলেম এগুলো দেখাই দিবা। দ্যাটস ইট। এখানে আর তোমার কিছুই লাগবে না। হুম? মোটামুটি এই কমন জিনিস। আর এদিকে একটা তোমার এইগুলাতে কিছু কোষ এমনি দেখাই দিবা। এখানে আরো কিছু এমনি আঁকবা আরকি। ফিল আপ করাই দিবা। যেগুলো কর্টেক্স, কর্টেক্স এর লেয়ার। হ্যাঁ? এইখানে এগুলাতে কিছু টিস্যু থাকে স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু। এরকম এই জায়গাগুলোতে স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে। হুম? স্ক্লেরেনকাইমা বলে। আর এইখানে একটা থাকে হচ্ছে ওদের এখানে বলা হয় পানি প্রকোষ্ঠ। এই যে এই জায়গাটায়, এই জায়গাটা একটা পানি প্রকোষ্ঠে, পানি প্রকোষ্ঠ যেটা পানি জমা রাখবে। পানি প্রকোষ্ঠ এরকম। পানি প্রকোষ্ঠ। এতটুকু। তাহলে মেইন জিনিস দেখো এইখানে কি তুমি এপিডার্মিস দিলা। এপিডার্মিসের উপরে কিউটিকল লেয়ার থাকবে। আচ্ছা, এখানে কোন কান্ড রোম নাই। ওই যে লোমের মতো রোম। আমরা মূলে যেটা আঁকছিলাম, মূলে আঁকছিলাম না? কান্ড রোম। এখানে এরকম কোন রোম নাই। আচ্ছা, তারপরে অধতক। অধতকের নিচে কর্টেক্স। কর্টেক্স এরকম গোল করে থাকবে। এরপরে এখানে মেটাজাইলেম, প্রোটোজাইলেম। মেটাজাইলেম, প্রোটোজাইলেম আর ফ্লোয়েম থাকবে। আর মাঝখানে ফ্লোয়েমটা থাকবে। এতটুকু। এই জিনিসগুলাই তোমার এইখানে দেখায় দিবা। ওকে? হ্যাঁ, এই জিনিসগুলা। আর এরপরে তুমি এইখানে এবার ইচ্ছামত কোষ আঁকো।
এবার তুমি এখানে দেখাও এই যে মজ্জা। এগুলো কি মজ্জার এগুলা দেখাও। এখানে ভরায় ফেলো। এগুলো আঁকলা না? এবার তুমি এখানে দেখাবা এরকম ছোট, ছোট কোষ। মজ্জা। এগুলো দেখাবা যে এখানে মজ্জা আছে। এরকম কোষ দিয়ে ভরা। এভাবে দেখাই। তাহলে আমার মেইন জিনিসগুলা কি? জাইলেম ফ্লোয়েমটা এখানে বিক্ষিপ্ত। তার চারপাশে এরকম মজ্জার কোষগুলা থাকবে, হ্যাঁ? আর ঐদিকে তোমার হচ্ছে পানি প্রকোষ্ঠ একটা থাকবে পানি জমা রাখার জন্য। এদিকে কর্টেক্সটা এভাবে চারদিক থেকে এরকম গোল করে থাকবে। এই ওকে? দেখো শেষ। তাহলে এইটা মাস্ট ভালো করে দেখে রাখবা। সবাই মনে থাকবে? এটা মাস্ট দেখে রাখবা। আচ্ছা, উদ্ভিদ শারীরতত্ত্বে আলাদা কোনো ছবি নাই। এখানে আলাদা কোনো ছবির ব্যাপার নাই। উদ্ভিদ শারীরতত্ত্বে তোমাদের C3, C4 চক্র মাস্ট দেখেই যাবা। এদের পার্থক্য। তো এগুলো আসলে লিখার ব্যাপার, থিওরিটিক্যাল ব্যাপার। এগুলো তোমাদেরকে পড়ানো হইছে, দেখানো হইছে। হ্যাঁ? তারপরে হচ্ছে তোমরা কি দেখবা? তোমরা হচ্ছে আ ওই যে কি বলে? গ্লাইকোলাইসিসটা দেখবা। একটু গ্লাইকোলাইসিসটা পারলে দেখে যাইও। মানে অনেক বোর্ডে আসবে। গ্লাইকোলাইসিস অনেক বোর্ডে আসে। ঠিক আছে? গ্লাইকোলাইসিসটা আসে। কিছু, কিছু বোর্ডে মাঝে, মাঝে ওই যে পত্ররন্ধ্র খোলা বন্ধের ব্যাপারটা আসে। কিভাবে খুললো, বন্ধ হইলো বলো, এগুলা আসবে। তো এই যে কমন জিনিসগুলা এগুলা আসতে হবে। আচ্ছা দেখো, এবার টিস্যু কালচার। টিস্যু কালচারের ধাপ বাই ধাপ আমি গত ক্লাসে তোমাদেরকে ওইখানে দেখায় দিছিলাম যে টিস্যু কালচারের এই স্টেপ বাই স্টেপ এগুলা আসে। আচ্ছা, টিস্যু কালচারের ওটা তুমি দেখাইলা। ফাইন। এবার দেখো টিস্যু কালচারের এই জায়গায় কি বলছে? কিভাবে দেখাবা? তো ১ম এ আমরা একটা এক্সপ্ল্যান্ট নিবো, একটা টিস্যু নিবো, তাই না? তা আমি ১ম এ কি করলাম? এখানে একটা আবাদ মাধ্যম তৈরি করলাম। দেখো ছবিটা, টিস্যু কালচারে। আমি একটা এটা কি আমার আবাদ মাধ্যম। আবাদ মাধ্যম। ওকে। হ্যাঁ? আবাদ মাধ্যম। তো আমি আবাদ মাধ্যমে কি করব? একটা এক্সপ্ল্যান্ট যেই টিস্যুটাকে আমি কালচার করব, এরকম একটা এক্সপ্ল্যান্ট আমি নিলাম। এটা এই আবাদ মাধ্যমে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট। তাহলে এই এক্সপ্ল্যান্টটা আমি আবাদ মাধ্যমে দিয়ে দিলাম। এক্সপ্ল্যান্টটা আমি আবাদ মাধ্যমে দিয়ে দিলাম। ওকে? আচ্ছা, তারপরে কি? দেখো, হ্যাঁ? এক্সপ্ল্যান্টটা আবাদ মাধ্যমে দিলা। দেওয়ার পরে এইখানে তোমার কি হবে বলো তো? এই যে টিস্যু গুলো ওকে। এটাকে যখন এভাবে রাখবো, এই টিস্যুটা বিভাজিত হবে। এই টিস্যুটা কি হবে? বিভাজিত হবে। তাহলে এই টিস্যুটাকে আমরা কি বলবো? ক্যালাস। ক্যালাস। এইটা। এটাকে আমরা কি বলি? ক্যালাস বলব। ক্যালাস। আচ্ছা। তাহলে আবাদ মাধ্যম আর এর ভিতরে আস্তে, আস্তে টিস্যুটা একটু বিভাজিত হবে। এটাকে আমরা বলি ক্যালাস। এবার এইটা থেকে তারপরে কি ঘটবে? দেখো, হ্যাঁ? এবার এইটা অনুচারা মানে একটু যে অনুচারার মতো আস্তে, আস্তে এখানে হ্যাঁ? অনুচারার এরকম, এরকম দিবা। অনুচারা। এরকম অনুচারা সৃষ্টি। এটা কি? অনুচারা সৃষ্টি। ক্যালাস থেকে অনুচারা। এখন এর পরের ব্যাপারটা কি? এখন আমাদের এই জায়গায় মূল তৈরি করতে হবে। তাইলে ওকে একটা মূল উৎপাদক মাধ্যম মানে যেখানে রাখলে ওর মূল তৈরি হবে। কি তৈরি হবে? মূল। তাহলে আমার এমন জায়গা ওকে দিতে হবে। মূল উৎপাদক মাধ্যমে আমি ওকে দিব। তাহলে মূল উৎপাদক মাধ্যমে দেওয়ার পরে দেখো ওর কি হবে? এই জায়গায় হুম, এরকম তাহলে এইটা। ঠিক আছে? এই
এটা কি মূল উৎপাদক মূল উৎপাদক মাধ্যম মূল উৎপাদক মাধ্যম এখানে রাখলাম। তাহলে মূল তৈরি হলো। এই মূলটা এবার আস্তে, আস্তে এখান থেকে আমরা এটা কোথায় নিব? মূল হয়ে গেল। এটাকে এবার আমরা টবে নিয়ে যাব। কোথায়? টব। দেখো। হ্যাঁ? এবার এখান থেকে মূল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে টবে নিয়ে যাব। টবের মধ্যে নিলাম। এই। ওকে ফাইন। এটা। তাহলে এটা টবে স্থানান্তর। কি করলাম? টবে স্থানান টবে স্থানান্তর। এরপরে ফাইনালি আমি মাঠ পর্যায়ে এটাকে রেখে দিব। দেখালাম। আচ্ছা মাঠ পর্যায়ে আমি এই মাটিতে মানে টব থেকে এরপরে কি করলাম আমি মাটিতে রেখে দিলাম। হুম? টব থেকে আমি মাটিতে রেখে দিলাম। এই মাটিতে। মানে মাঠ লেভেলে নিয়ে গেলাম। তো তোমাকে যখন এগুলো একটু বলবে, এই যে একটা টিস্যু এক্সপ্ল্যান্ট কে রাখলাম, দেওয়ার ফলে ওটাকে বিভাজিত হইলো, ক্যালাস সৃষ্টি হইলো। এই যে ক্যালাস, টিস্যু গুচ্ছ। ক্যালাস মানে টিস্যু গুচ্ছ। সেখান থেকে অণুচারা তৈরি হবে। অণুচারা থেকে আস্তে, আস্তে সে মূল উৎপাদক মাধ্যমে রাখবো। মূল তৈরি হবে। মূল তৈরি হওয়ার পরে তাকে যখন হবে, হ্যাঁ? মূল পাতা একটু হইলো, তাকে আমি টবে নিয়ে আসলাম। টব থেকে তারপরে মাঠে স্থানান্তর। হ্যাঁ? মাঠে স্থানান্তর। এবার তুমি টব থেকে ওরে মাঠে কোথাও গিয়ে রোপণ করতে পারো। তো এইভাবে করে আমরা টিস্যু কালচারটা করে থাকি। এভাবে করে আমরা টিস্যু কালচার বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, ফাইন। তাহলে আমরা টিস্যু কালচার এইটা ছবিটা আঁকতেই হবে যখনই তোমার এই জীবপ্রযুক্তি থেকে সিকিউ আসবে, এটা আঁকবা। ঠিক আছে? এটা 5 স্টার দিয়ে রাখো। 5 স্টার। ওকে? মাথায় থাকবে? এতটুকু। আচ্ছা, ডিএনএ প্রযুক্তি। আচ্ছা আসো ডিএনএ প্রযুক্তি, ডিএনএ রিকম্বিন্যান্ট যে টেকনোলজি, এটা দিয়ে আমাদের আজকে শেষ হবে। তো ডিএনএ রিকম্বিন্যান্ট টেকনোলজিটা কি? হুম? আমি ১ম এ একটা বাহক নিব। কি নিব? এই যে এটা প্লাজমিড ডিএনএ। ওই যে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএ এটাকে আমরা কি বলি? বাহক বলি। কি বলবো? এটাকে? এটাকে বলি বাহক। ওকে? বাহক। আচ্ছা বাহক নিলাম। এদিক থেকে আমি একটা কাঙ্ক্ষিত আমার যে ডিএনএ এটা নিলাম। ঠিক আছে? ওকে? এটা। এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ। কাঙ্ক্ষিত ডিএনএ। এটা হচ্ছে প্লাজমিড। কাঙ্ক্ষিত ডিএনএ এবং প্লাজমিড। এবার আসো এই ২ টা থেকে এই ২ টা থেকে এবার আমার কি করতে হবে? এই প্লাজমিডের একটা অংশ কাটবো। কেটে ওই কাঙ্ক্ষিত ডিএনএ এটা দিয়ে লাগাবো। তো প্লাজমিডকে এটা কাটবো কি দিয়ে? আমরা জানি আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটাকাটি করি। তাহলে এখানে আমি এটাকে দেখো এই বাহকটাকে আমি কাটলাম। কি করলাম? বাহকটাকে এইটুকু অংশ কাটলাম। কাটার পরে আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ, যেই ডিএনএটার আমি কপি তৈরি করব। কি করব? কপি, অনেকগুলা কপি ১ টা থেকে ১০০ টা করব। এরকম কপি করব ডিএনএ। এইটাকে আমি এখানে জোড়া লাগাই। কোন এনজাইম দিয়ে জোড়া লাগাবো? কাটাকাটি করি রেস্ট্রিকশন। জোড়া লাগাই কি দিয়ে বলো? লাইগেজ। জোড়া লাগাই কি দিয়ে? লাইগেজ দিয়ে। তাহলে এই যে কাঙ্ক্ষিত ডিএনএ আর প্লাজমিড বাহক এই ২ টাকে জোড়া লাগানোর পরে আমার এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কি বলতো? এটাকে কি বলবো আমরা? প্লাজমিড এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। ওকে। মানে কম্বো হয়ে গেছে। কাঙ্ক্ষিত ডিএনএ আর এই যে বাহক আমার যে প্লাজমিড এটা এবার এইটাকে আমার কি করতে হবে? এবার নেক্সট টার্গেট হচ্ছে এটাকে একটা পোষক দেহ আমরা ইউজুয়ালি ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দিই। একটা পোষক দেহে প্রবেশ করা। তাহলে এটা মনে করো এটা কি এই হ্যাঁ? তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টাকে এবার আমরা কি করব? এই পোষক দেহে প্রবেশ করায় ফেলব।
এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ এখানে ঢুকাই দিলাম। একটা ব্যাকটেরিয়া। এটা কি? একটা ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করাই। প্রবেশ করানোর পরে এবার ও কি করবে? ও সংখ্যায় বিভাজিত হবে। ও কি হবে? সংখ্যায় বিভাজিত হবে এরকম। এই, এই, এরকম বিভাজিত। এরকম বিভাজিত। তাহলে এইটা দেখো, এই, এইরকম, এটা, এই। তাহলে আমি একটা থেকে অনেকগুলো তৈরি হয়ে গেল। এরকম করে কারণ এই ইকোলাই বিভাজিত হবে। ইকোলাই বিভাজিত হলে আমার ওর ভিতরে থাকা এই যে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ কতগুলা হবে না? তাহলে ওইখানে রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে আমার ওই কাঙ্ক্ষিত ডিএনএটা আছে। ঠিক আছে? তাহলে আমি আল্টিমেটলি আমার এই প্রসেসটা হয়ে গেল। ওকে? তো এইভাবেই তুমি যখন আঁকবা তারপরে তুমি তো ব্যাখ্যা তো করবা তোমার মতো। আমি ছবির কথা বললাম। ছবি দিয়া এইভাবে লেবেলিং করে দেখাবা। একটা সুন্দর করে লেবেলিংটা করবা। তারপরে কথাগুলা ব্যাখ্যা করবা যে ভাই আমার কাঙ্ক্ষিত ডিএনএ, প্লাজমিড, হ্যাঁ? তারপরে এদেরকে আমি যুক্ত করছি, রিকম্বিনেন্ট ডিএনএ বানাইছি। রিকম্বিনেন্ট ডিএনএ এটাকে আমি একটা পোষক দেহ ইকোলাই এর ভিতরে ঢুকায় দিলাম। ইকোলাই থেকে এটা বিভাজিত হলো। তার মানে আমি অনেকগুলা ডিএনএ পেয়ে গেলাম। এতটুকু। জাস্ট এতটুকু। এর বাইরে এখানে আর কিছু লাগবে না। হ্যাঁ? এখানে আর কিছুই লাগবে না। ওকে। দেখো ভাই, তোমাদের এই যে এর মাধ্যমে ভাইয়া শেষ করলাম। আমি আ আমার লিটারেলি আমি এক পায়ে ভর রেখে তোমাদেরকে ক্লাসটা করাইছি। এক পায়ে ভর রেখে। আমি জানি না আমি কতটুকু পারছি। বাট আমি সর্বোচ্চটা তোমাদেরকে দিয়েছি যে যতটুকু এই ছবিগুলাই থেকে তুমি দেখবা, কালকে পরীক্ষার হলে যাও। যাওয়ার পরে কোনো না কোনো এইরকম দেখবা যে ভাই আসলেই তো এখান থেকে ৩-৪ টা ছবি অটোমেটিক চলে আসছে। এগুলাই তো আসছে। দেখবা খালি। মানে ছবির কথার ছবির মধ্যে। আর এমনি থিওরি তোমাদেরকে সিকিউ ক্লাসে যা দিছি আমি আশা রাখি 90% বিভিন্ন বোর্ডে ওগুলা থেকেই কমন পাবা। ওগুলা থেকেই কমন পাবা। এনাফ। সিকিউটা তোমাদেরকে দেওয়া আছে দেখবা পেজের মধ্যে দেওয়া আছে। ক্লাসের ওইখানে পিডিএফটা দেওয়া আছে। তো ওইখান থেকে এটা পাবা। তো সবাই একটু চেষ্টা করো পড়াশোনার। কালকের পরীক্ষাটা তোমাদের ভালো হোক। ভাইয়া ভাইয়ার জন্য দোয়া করবা। আমার পায়ের ব্যথাটা যেন একটু কমে যায়। হুম? আর হচ্ছে আ তোমরা যেন ভালো একটা পরীক্ষা দাও। ঠিক আছে? তোমরা ভালো করে দাও। তোমাদের কেমন লাগছে একটু জানাও। তোমরা যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিবা তাদের জন্য, তাদের জন্য ভাইয়াদের মেডিকেল কোর্স আছে। ইনশাআল্লাহ তোমাদের একটা দারুণ একটা মেডিকেল কোর্স পাবা তোমরা এখানে। যেভাবে আমরা তোমাদেরকে বুঝায় পড়াবো। তো এই হচ্ছে আমাদের আ ব্যাপার। আমরা ইনশাআল্লাহ ওইভাবেই আগাবো তোমাদের সাথে। হুম? এটা। ওকে। ভালো করে এক্সাম দাও। এক্সাম দিয়ে ভাইয়ের কাছে জানাও। ভাইয়ের কাছে জানায়ও যে তোমাদের আ কেমন হইছে কালকের পরীক্ষা। ইনশাআল্লাহ ভালো হবে। তোমরা চেষ্টা করলেই পারবা। ঠিক আছে? ক্লাসটা আমি YouTube এ দিয়ে দিব রাতের মধ্যে। অনেকের যদি রাতে দরকার পড়ে সে দেখে নিতে পারবা। ওকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো করে পড়ো। একটা রিভিশন দিয়ে দাও।